ম্যাক্সিমাইজ করতে হয়। তোমার থেকে প্রতিদিন আমরা শিখতেছি। এখন কি তোমাদের কাছে কনসেন্ট চাচ্ছে, এরকম কিছু আসছে? না, তেমন কিছু আসে নাই। আসে অন্য সময়, এবার আসে নাই। ওকে আমি ইউজুয়ালি আমার ক্লাসের জন্য রেকর্ডিং শুরু করলে অন্যদের কাছে কনসেন্ট চাই। ওকে, ইন্টারেস্টিং। হয়তো আমরা আপনার লিংক থেকে জয়েন করেছি বলে অটোমেটিক কনসেন্ট হয়ে গেছে। ওকে ওকে, এখানে রেকর্ডিং চালু আছে তো আমি ধরে নিচ্ছি রেকর্ডিং হচ্ছে, আমাকে আর কোনো কিছু জিজ্ঞেস করে নাই। হ্যাঁ, রেকর্ড অপশন রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। ওকে, গুড গুড গুড। আর আমার প্রেজেন্টেশনটা দেখা, মানে কি বলে, এই যেইটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছিলাম, কিছু দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্ক্রিনশট না? হ্যাঁ, ম্যান্ডেলের একটা দেখার কথা। জি জি দেখা যাচ্ছে। আচ্ছা, ওয়েল, আমি হচ্ছে জাস্ট আমি অ্যাজ ইউজুয়াল যেটা করি, আমি আসলে একটু বলি যে আমি মানে প্রত্যেক মিটিং এ এই কাজটা যে কারণে করতেছি সেটা হচ্ছে গিয়ে, যেমন মানে শুরু ফার্স্ট যখন মানে আমি মিট করি, বা মানে লাস্ট 3 উইক আগে যখন আমরা মিট করি, তখন আমরা বুঝছিলাম যে হচ্ছে মানে শিয়াব ভাই আমাদের বলছিলেন যে নেক্সট নিয়ে হচ্ছে কিছু চাইলে করতে পারে। তো এই কারণে হচ্ছে আমি আসলে মানে সুযোগ পেলে হচ্ছে নিস্কের রিলেটেড কাজগুলো দেখতেছি এবং জিনিসগুলো কি করে সেটা দেখতেছি, এবং হয়তো আরো 1 মাস বা আরো কিছু পড়ার পর তারপর হয়তো একটা স্টেবল পর্যায়ে যাব, তারপর হয়তো আমরা কোনো একটা কিছু ডিসাইড করতে পারবো যে কিছু একটা। এই কারণেই হচ্ছে আমি মানে প্রতিদিন সবার থেকে জোর করে মিটিং এর 10 মিনিট আমি নিজেই নিয়ে নিচ্ছি আর কি। সরি ফর দ্যাট। দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু লার্ন, মানে দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু লার্ন, যে তুমি যদি কোনো কিছু শিখতে চাও, বেস্ট ওয়ে হচ্ছে এটা প্রেজেন্ট করো, অথবা এটা কাউকে একটা ক্লাস নাও মানুষের উপরে, তাহলে দেখবা যে তুমি শিখে ফেলছো। সো ভেরি গুড। আচ্ছা, আমি তাহলে জাস্ট মানে আমি মানে এই ব্যাপারটা বুঝতে আমার 2-3 দিন আগে বা 3-4 দিন আগে, আমি জাস্ট আসার আগে আমি জাস্ট একটুখানি দেখছি যে হচ্ছে কি হয়েছে আসলে, মানে মানে রিভিউ করার জন্য। তো আমি জাস্ট 1-2 মিনিট এটা শেষ করে দিই, তা হচ্ছে কি তারপর আমরা 4-5 মিনিট যে টাইমটা থাকে ওটা হচ্ছে ডিসকাস করতে পারবো। তো এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে নিজকে আমরা যে জিনিসটা জানি, ফার্স্ট টার্গেট হচ্ছে মানে যত রকমই ফল্ট হোক না কেন, যে কোনো ফল্ট হচ্ছে ঠিকঠাক মতো একটা আউটপুট দেওয়ানো একটা ব্যাপার। তো আমাদের যে ইরর গুলো হয়, ইরর গুলো আমি আগে জানতাম হচ্ছে 2 টাইপের, কিন্তু আমি এই ব্যাপারটা করতে যে ফার্স্ট জানলাম হচ্ছে 1 টাইপের। আমি জানতাম 1 টাইপের, কিন্তু এই ব্যাপারটা করতে যে আমি ফার্স্ট জানলাম ইররটা হয় হচ্ছে 2 টাইপের। একটা হচ্ছে ডিকোহারেন্ট টাইপস ইরর, যে ইররটা হচ্ছে কি আমরা জানি যে হচ্ছে এনভায়রনমেন্টের সাথে যখন অ্যাটমিক্স গুলো ইন্টারঅ্যাকশন হয়। আর আরেকটা হচ্ছে কোহারেন্ট টাইপস ইরর। এই কোহারেন্ট টাইপসের ইরর যেটা হয় সেটা হচ্ছে কি কিউবিট গুলোর মধ্যে যখন ক্রসটক হয়, এবং কিউবিট গুলো যখন হ্যাঁ, কিউবিট গুলো যখন নিজেদের মধ্যে ক্রসটক হয়, এবং এটা একটা বিশাল বড় সমস্যা। তো এইটা হচ্ছে গিয়ে কিভাবে হচ্ছে ওভারকাম করা যায়, এটার জন্য যেই প্রসেসটা ইউজ করে নর্মালি যেটা, সেটা হচ্ছে র্যান্ডমাইজড বেঞ্চমার্ক প্রসেসটা ইউজ করে, এবং এখানে যে প্রসেসটা করে সেটা হচ্ছে অ্যাভারেজ ইরর রেটটা হিসাব করে আর কি। তো ওরা হচ্ছে গিয়ে বলছে না, এটাতে বেশ কিছু সমস্যা আছে, এটা খুব একটা সেন্সিটিভ না, মানে মানে কোহারেন্ট ইররের উপর সবসময় খুব সেন্সিটিভ না, ওদের পারফরমেন্স ভালো না, আমরা নতুন একটা জিনিস দিচ্ছি যেটা হচ্ছে র্যান্ডমাইজড কম্পাইলিং। তো এটা দিয়ে হচ্ছে ওরা কাজটা করবে আর কি। এখন এই র্যান্ডমাইজড কম্পাইলিং ওরা যেটা করছে সেটা হচ্ছে গিয়ে র্যান্ডম কিছু সার্কিট আর কিউএফটির উপর এই ওদের র্যান্ডমাইজড কম্পাইলিং জিনিসটা হচ্ছে অ্যাপ্লাই করছে। তো এখন র্যান্ডমাইজড কম্পাইলিং বেসিক জিনিসটা কি, প্রসেসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই যে কোহারেন্ট যে ইরর গুলো থাকে আর কি, এই কোহারেন্ট ইরর গুলোকে ওরা যেটা করে সেটা হচ্ছে স্টোকাস্টিক নয়েজ, এবং আমরা যেটা জানি স্টোকাস্টিক যে ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে প্রবাবিলিস্টিক ডিস্ট্রিবিউশন। তো এই প্রবাবিলিস্টিক ডিস্ট্রিবিউশন আসলে কনভার্ট করে, এবং কনভার্ট করার জন্য যে টয়েলিং মানে গেট, এবং টয়েলিং গেট নিয়ে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে গিয়ে এমন একটা চ্যানেল যেটা হচ্ছে গিয়ে যে কোনো নয়েজ চ্যানেলকে ওরা পলি চ্যানেলে কনভার্ট করে দেয়। তার মানে হচ্ছে এখানে সার্কিটে অনেকগুলো পলি গেট থাকবে আর কি। তো এই হচ্ছে ওদের সার্কিটটা, যে হচ্ছে, এবং ওদের হচ্ছে প্রসেসর, এটা হচ্ছে এখানে পলিগেট, বেশ কতগুলো পলিগেট অ্যাপ্লাই করছে, এবং এই পলিগেট গুলো হচ্ছে গিয়ে ওরা হ্যাঁ মানে ওরা যেই কোনো আমি যে কোনো গেট দিই না কেন বা যে কোনো চ্যানেল দিই না কেন, ওরা যাই করে সবকিছু তো হচ্ছে পলি চ্যানেলে বা পলি গেটে কনভার্ট করে আর কি, এবং এটাই হচ্ছে ট্রায়ালিং গেট আর কি। এবং এটা হচ্ছে কি ওদের আউটপুট। এই ব্লাক যেটা সেটা হচ্ছে আইডিয়াল, মানে আইডিয়াল কিরকম পারফরমেন্স দেওয়া উচিত। আর মানে যেটা ব্লু, যেই জিনিসটা দেখাচ্ছে এখানে, যে জিনিসটা ওরা এটা হচ্ছে ব্লু হচ্ছে গিয়ে যদি এই র্যান্ডমাইজড কম্বাইনিং প্রোটোকলটা যদি ইউজ না করে তখন,
আর অরেঞ্জ যেটা এটা হচ্ছে র্যান্ডমাইজড কম্বাইনিং ইউজ করার পর। এবং এখানে যে গ্যাপটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমার ইরোডটা আইডিয়াল থেকে ব্লুর ক্ষেত্রে অনেক বেশি, আর অরেঞ্জের ক্ষেত্রে হচ্ছে খুবই কম, মানে প্রত্যেকটা ক্ষেত্রে আর কি। এবং তিনটা আলাদা আলাদা কিছু মিনিং করছে আসলে। আমি সরি, আমি এই মুহূর্তে ভুলে গেছি। এবং ওরা যে গ্রাফটা ক্যালকুলেট করছে এটা হচ্ছে কি যেই ফাংশন বা হচ্ছে টোটাল ভেরিয়েশন ডিস্টেন্স ইউজ করছে, এগুলো করে হচ্ছে কি ওরা হচ্ছে প্রবাবিলিস্টিক মানে টোটাল ভেরিয়েশন ডিস্টেন্স মানে হচ্ছে আমার কয়টা আমার ইনকারেক্ট সলিউশন আসবে, এই সলিউশন গুলো হচ্ছে ওরা ক্যালকুলেট করছে আর কি। এটাই হচ্ছে বেসিক। এবং এখানে হচ্ছে কি ওরা মানে সাইক্লিং, এবং ওরা বারবার যেটা করছে সেটা হচ্ছে প্রচুর সাইক্লিং করছে। আচ্ছা হ্যাঁ, সাইক্লিং বলতে হচ্ছে কি ওরা সি নোট গেট গুলো, আচ্ছা এই মানে কি বলবো, কোহারেন্ট এরর একটা সমস্যা যেটা হচ্ছে যখন হচ্ছে কি একটার উপর একটা ইফেক্ট থাকে, মানে সি নোট গেটের সময় যেমন একটা কিউবিটের রেজাল্ট আরেকটা কিউবিটের উপর যখন এফেক্ট করে, এই ক্ষেত্রে বেশ কিছু মানে কোহারেন্ট এররের ঝামেলা হয়। এবং এইটা মোকাবেলা করার জন্য ওরা হচ্ছে সাইকেল এরর হচ্ছে গিয়ে আরেকটা জিনিস, বা সাইক্লিং বেঞ্চমার্কিং আরেকটা সিস্টেম আসলে ইউজ করছে। ইউজ করার পর এই হচ্ছে ওদের কালার ম্যাপিং আউটপুট। এটা নরমালি কালার ম্যাপিংটা হয় সি নোট গেটের পার্সপেক্টিভে ওরা দেখাইছে, যেটা বেশি গাঢ় তার মানে হচ্ছে এখানে রেজাল্টটা ভালো, আর যেখানে গাঢ় সেটা রেজাল্ট খুব একটা ভালো না, এমন একটা জিনিস আর কি। এবং ওরা কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে হচ্ছে দেখাইছে। এবং সবসময় দেখা যাচ্ছে এই অরেঞ্জ গুলো হচ্ছে এই ইরোর গুলো হচ্ছে কম, মানে সবসময় দেখা যাচ্ছে। আর ব্লুটা হচ্ছে গিয়ে মানে যদি আমি র্যান্ডমাইজড কম্বাইনিং প্রোটোকল ইউজ না করি তখন আউটপুটটা কেমন আসবে দেখা যাচ্ছে এখানে একটু বেশি, আবার ওদের মানে র্যান্ডমাইজড কম্বাইনে আউটপুটটা সবসময় কম। আমার হচ্ছে দ্যাটস ইট। এটাই হচ্ছে গিয়ে ফুল জিনিসটাই হচ্ছে এটা, মোর অর লেস। ওকে, শেষ। নাইস। প্রশ্ন, কারো কোনো প্রশ্ন থাকলে করো। আচ্ছা, এটা কি ওদের এক্সপেরিমেন্টাল রিয়েলাইজেশন ছিল, ওরা যে কাজটা করতে যাচ্ছিল এরকম কিছু? ওরা প্রসেসর বানাইছে, প্রসেসর বানানোর পর আচ্ছা। ওরা হচ্ছে কি ওদের মানে ওরা খুব সম্ভবত গেট ডিজাইন করছে, এই গেটটা প্রসেসরের উপরে গেট গুলো অ্যাপ্লাই করছে, করে হচ্ছে কি ওরা দেখাইছে যে না আমাদের মানে যে কোনো আরবিটারি র্যান্ডম একটা সার্কিট দিলে ওরা হচ্ছে মানে ইরোডটা খুব কম আসে ওদের হচ্ছে গিয়ে এই প্রসেসে আর কি। ওরা এক্সপেরিমেন্ট করছে, হ্যাঁ এক্সপেরিমেন্ট করছে, নাহলে তো প্রসেসর বানাতো। ওরা সুপার কন্ডাক্টিং কিউবিট ইউজ করছে আসলে, ট্রান্সমন কিউবিট ইউজ করছে আসলে। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? আমার যেটা মনে হচ্ছে, আমি সরি আমি খুব ভালো বলতে পারি না, এটা আমার মনে হচ্ছে আই থিঙ্ক তুমি মানে তোমার যে টাইম ছিল খুবই ভালো রিভিউ দিছো। আমি এমনি কিছু কমেন্ট করতে পারি। ফার্স্ট আমি বোথ কিছু করব হচ্ছে মানে সায়েন্স অ্যাসপেক্ট অফ ইট, অ্যানাদার আর কিছু কমেন্ট হবে মোর লাইক লজিস্টিক্স অর কালচারাল অ্যাসপেক্টস। ফার্স্ট অফ অল, মানে আমি জানি না তোমরা ইরফানের কাজের সাথে কতটুকু পরিচিত। ইরফান কিন্তু খুবই রেসপেক্টেড একজন রিসার্চার, যে লাস্ট অথর যে ইরফান সিদ্দিকী। সো বেসিক্যালি আমেরিকাতে কোয়ান্টাম লাইনে যারা এক্সপেরিমেন্টালিস্ট তাদের মধ্যে একাডেমিক গ্রুপ তো বেশ কিছু আছে। তো সুপার কন্ডাক্টিং একাডেমিক গ্রুপগুলোতে সবচাইতে ফেমাস হচ্ছে বেসিক্যালি ইদার ইয়েল ইউনিভার্সিটি যে কোয়ান্টাম গ্রুপ, ওরা ফেমাস। আর ওরা হচ্ছে এদিকে নর্থ ইস্টে। আর ক্যালিফোর্নিয়ার দিকে হচ্ছে ইরফানের গ্রুপ। ইরফান যদিও বার্কলের প্রফেসর, কিন্তু বেসিক্যালি সে আসলে ফুল টাইম ওই বার্কলি ল্যাবেই রিসার্চ করে। এবং সে হচ্ছে ডিপার্টমেন্ট অফ এনার্জির এর একটা কোয়ান্টাম টেস্টবেড প্ল্যাটফর্ম আছে, ওইটার যে 3-4 জন প্রফেসর মেইন টাকাগুলো পায়, সে হচ্ছে তার মধ্যে একজন, ইরফান সিদ্দিকী। এবং খুবই নাইস মানুষ। সো সেটা হচ্ছে মোর লাইক মনে হলো বাই চান্স যদি তোমাদের কেউ পরে ডিসাইড করে যে আমরা পিএইচডির জন্য আমেরিকা আসবো, সো দিজ আর দ্য পিপল যার সাথে তুমি কাজ করলে তোমার অনেক কিছু শেখার স্কোপ থাকবে। হ্যাঁ, ইরফান হচ্ছে তাদের মধ্যে একজন। আরেকটা ব্যাপার হচ্ছে, ওর সাথে কাজ করা মনে হচ্ছে ফান্ডিং নিয়ে কোনো টেনশন নাই, ওর টাকার কোনো অভাব নেই। আমি আজকে ইমেল করব। তারপর একজন হচ্ছে জো এমারসন। জো এমারসন হচ্ছে শেষের দিক থেকে যিনি দ্বিতীয়। সে বেসিক্যালি আগে প্রফেসর ছিল, কিন্তু এখন সে ওই যে কোয়ান্টাম বেঞ্চমার্ক বলে একটা কোম্পানি খুলছে, যাদের কাজ হচ্ছে
কেউ যখন একটা কোয়ান্টাম কম্পিউটার বানাবে সেটা কোয়ালিটি ভেরিফাই করা, এইটা এরকম আর কি। ঠিক আছে, আচ্ছা। ওকে। হুম। আরো ইন্টারেস্টিং ব্যাপার আছে, মানে ইরফান তো বার্কলের প্রফেসর। বার্কলেতে কিন্তু দুইটা স্টার্ট আপ আছে, একটা হচ্ছে রিগেটি সিস্টেমস আর একটা হচ্ছে ব্লেকজিমো। তো রিগেটি, রিগেটিটার নাম শুনছি, ওটা হ্যাঁ, শুনিনি। হ্যাঁ। আম, আচ্ছা, আনাস্তাসিয়া কি ছিল উইমেন কম্পিউটার সামিটে? আনাস্তাসিয়া, আচ্ছা ইটস ওকে, মানে আনাস্তাসিয়া হচ্ছে ব্লেকজিমোর সায়েন্টিস্ট। এনিওয়ে, সো সো ব্লেকজিমো আর রিগেটির মধ্যে কিন্তু ইন্টারেস্টিং ডিফারেন্স আছে। রিগেটি হচ্ছে জাস্ট গুগলের মতো বা আইবিএম মতো সুপার কন্ডাক্টিং কিউবিট বানাচ্ছে। অ্যাকচুয়ালি চ্যাড রিগেটি আইবিএম এর সুপার কন্ডাক্টিং টিমে ছিল, বের হয়ে রিগেটি স্টার্ট করেছে। তো কিন্তু ব্লেকজিমোটা একটু ডিফারেন্ট, কারণ বাকি সবগুলোতে কিন্তু কিউবিট গুলো দুইটা লেভেলে থাকতে পারে, 0 আর 1। ঠিক আছে, কিন্তু হুম। ব্লেকজিমোরটাতে কিন্তু ওরা কিউডিট নিয়ে কাজ করে, কিউবিট না। অর্থাৎ সেখানে মোর দেন 2 লেভেল থাকতে পারে। সো ধরো আচ্ছা। এটা যদি 3 লেভেল সিস্টেম হয়, তোমার কিন্তু বাইনারি অ্যালজেব্রাতে কাজ হবে না, এটা তখন হবে টার্নারি অ্যালজেব্রাতে। হ্যাঁ, সো এন্ড সো অন। সো জাস্ট তোমাকে একটা আইডিয়া দিলাম আর কি। এরকম না যে বাকিরা কেউ ওগুলো নিয়ে কাজ করছে না, কিন্তু ব্লেকজিম ওইটাই হচ্ছে ফ্ল্যাগশিপ টেকনোলজি। ঠিক আছে, আচ্ছা। হুম, হুম। এনিওয়ে, এক্সকিউজ মি। তো আর সেকেন্ড হচ্ছে এরর নিয়ে বলি একটু। সেটা হচ্ছে ওই যে এই সাবজেক্ট একটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট বলেছে, সেটা হচ্ছে কোহেরেন্ট এরর, ডিকোহেরেন্ট এরর। বেসিক আইডিয়াটা হচ্ছে এই যে কোহেরেন্ট এরর মানে হচ্ছে তোমার সিস্টেমে এরর গুলো আম, মানে সবগুলো ইউ আর এবল টু কিপ ট্র্যাক অফ। মানে তোমার যে, হিয়ার ইজ অ্যান এক্সাম্পল, লেটস সে তুমি ট্র্যাপডাউন সিস্টেমে কাজ করছো এবং তুমি লেজার, তুমি লেটস সে তুমি একটা আরএক্স রোটেশন চালাবা। তোমার স্টার্টিং স্টেট হচ্ছে কেট 0, তুমি আরএক্স রোটেশন চালাবে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল। হ্যাঁ, এখন ইদার তোমার লেজারে ভাইব্রেট করেছে, অথবা লেজার হয়তো ভাইব্রেট করে না, কিন্তু তোমার ইলেকট্রনিক্স হয়তো প্রিসিশনের লিমিটেশন আছে। তো তোমার হয়তো 0.001 রেডিয়ান ইদার সামনের দিকে চলে যাচ্ছে বা পিছনের দিকে চলে যাচ্ছে। সো এটা হচ্ছে একটা হুম। এক্সাম্পল অফ কোহেরেন্ট এরর। কেন? কারণ হচ্ছে এটা কিন্তু এরকম না যে তোমার এমন একটা এলিমেন্ট এখানে প্রভাব ফেলেছে যেটা তোমার আহ, যেটা তোমার কোয়ান্টাম সিস্টেমের, মানে তুমি যেভাবে ডিফাইন করছো যে তোমার তোমার শ্রোডিঞ্জার ইকুয়েশন ট্র্যাক বা হ্যামিল্টনিয়ান ট্র্যাক করছে না, এরকম কোনো এলিমেন্ট এখানে নাই। এটা জাস্ট একটা অ্যাঙ্গেল, মানে তুমি জাস্ট ওই অ্যাঙ্গেল থেকে মনে মনে 0.001 রেডিয়ান বিয়োগ দিলে কিন্তু তুমি অ্যাকুরেট কাজ করে ফেলেছো। বাট হোয়াট হুম। ইফ, হোয়াট ইফ তুমি আরএক্স গেট দিলা উইথ পাই রেডিয়ান। সো পাই রেডিয়ান মানে হচ্ছে এটা 0 হলে 1 করবে, 1 হলে 0 করবে, নট গেট, রাইট? হুম। বাট এটা যখন 0 থেকে 1 এ নিতে গেল, অর্থাৎ হায়ার এক্সাইটেড স্টেটে নিতে গেল, উইথ দেয়ার ইজ এ, হোয়াট ইফ দেয়ার ইজ এ নন জিরো প্রবাবিলিটি যে এটা তার চেয়েও আরেক লেভেল হায়ার স্টেটে, এনার্জি স্টেটেও চলে যেতে গেল। সাম, মেবি স্মল প্রবাবিলিটি বাট নন জিরো। সো তার মানে কি? তার মানে হচ্ছে যদিও তুমি মনে মনে ধরে নিয়েছো আমি একটা 2 লেভেল সিস্টেম নিয়ে কাজ করছি, আমি বাইনারি অ্যালজেব্রা দিয়ে ফর্ম করছি, বাট নেচারে তো আসলে 2 লেভেল সিস্টেম না, নেচার তো অলমোস্ট লাইক ইনফাইনাইট লেভেল সিস্টেম। হ্যাঁ, হুম। এবং তোমার তোমার টার্গেট হচ্ছে ইফেক্টিভলি এটা 2 লেভেল সিস্টেমের মতো কাজ করে, কিন্তু মেবি তুমি ডিভাইসটা ঠিক মতো বানাতে পারো না, যে কারণে নন নেগলিজিবল প্রবাবিলিটি যে এটা হায়ার এনার্জি লেভেলেও এনট্যাঙ্গেলড। সো সো সিন্স তোমার যেই মডেল, থিওরিটিক্যাল মডেল, সেটা ওগুলো ট্র্যাক করছে না, ইউ আর অ্যাকচুয়ালি লিকিং এনার্জি, ইউ আর লিকিং ইনফরমেশন ইনটু সাম সাব স্পেস, যেটা তোমার ম্যাথমেটিক্যাল মডেল ট্র্যাক করছে না। মানে তোমার ইদার তোমার হ্যামিল্টনিয়ান বা তোমার শ্রোডিঞ্জার ইকুয়েশন সে ট্র্যাক করছে না। ওগুলোকে আমরা বলি হচ্ছে ডিকোহেরেন্স নয়েজ। ডাজ ইট মেক সেন্স? হ্যাঁ ভাই, হুম। ওকে, হ্যাঁ। মানে কনসাইজ এক্সপ্রেশন ছিল। হ্যাঁ, সো থ্যাংক ইউ। সো এটাগুলো দুইটা টাইপ, রাইট? এর বাইরে অন্যভাবে হ্যাঁ। তুমি চাইলে নয়েজগুলোকে ক্লাসিফাই করতে পারো। একটা হচ্ছে ফিজিক্যাল নয়েজ আর একটা হচ্ছে ফেনোমেনোলজিক্যাল নয়েজ। আমি এই কারণে বললাম কারণ সাজ্জাদ যে নয়েজগুলো এখানে বলেছে ডিপোলারাইজেশন, এগুলো হচ্ছে ফেনোমেনোলজিক্যাল নয়েজ। এর মানে হচ্ছে আমরা এগনস্টিক অ্যাবাউট
অ্যাকচুয়াল ফিজিক্যাল সোর্স কি নয়েজের। আমরা শুধুমাত্র আমাদের রেজাল্টে সেই নয়েজটা কি এফেক্ট ফেলতেছে সেটার উপর ভিত্তি করে আমরা নয়েজগুলোকে অ্যানালাইজ করছি। তো ফর এক্সাম্পল, আই ডোন্ট কেয়ার হোয়াট ফিজিক্যাল সোর্স ইজ দেয়ার, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে সেটা কিনা তোমার কোয়ান্টাম স্টেটে ডিপোলারাইজিং এফেক্ট ফেলতেছে, অথবা ডিফেজিং এফেক্ট ফেলতেছে, অথবা অ্যাম্পলিটিউড ড্যাম্পিং এর এফেক্ট ফেলতেছে। তখন আমরা বলতেছি এগুলো হচ্ছে ডিপোলারাইজেশন নয়েজ, ডিফেজিং নয়েজ ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, মেবি আমি খুব কুইকলি, তোমরা কি ডিপোলারাইজিং ডিফেজিং এগুলোর ভিজুয়াল কখনো দেখছো? নো, আমি স্টপ শেয়ারিং করি। আমি Sorry, একটু মানে- দেখছিলাম ভাই, নিয়েলসন এন্ড চুয়াং এ ব্লক স্ফিয়ারের কিছু ভিজুয়ালাইজেশন আছে। দ্যাটস পারফেক্ট, আমি অ্যাকচুয়ালি ওগুলোই বলতে চাচ্ছিলাম। তো আমি খুব অল্প সময়, যেহেতু এটা আমাদের মেইন টপিক না আজকে, আমি খুব অল্প সময় একটা উদাহরণ দিই। মেবি দ্যাট কুড বি লেটস সি, এক সেকেন্ড। হ্যাঁ, ওকে। সো আমি তাহলে যেটা করি সেটা হচ্ছে, আমি তোমার স্ক্রিন শেয়ারটা হাইজ্যাক করি। স্ক্রিন শেয়ার হ্যাঁ, আমি- কেমনে করে? প্রেজেন্ট নাও। Oh, present now. Okay. A window. Okay, a window. Select window or screen. আচ্ছা, আমি এন্টার স্ক্রিনে দিই, আমি বুঝতে পারছি এটা কেমনে করবো তাও। ওকে, সো তোমরা আমার স্ক্রিন দেখছো, এখানে 4টা ব্লক স্ফিয়ার আছে। হ্যাঁ, হ্যাঁ ভাই, হ্যাঁ, নাম্বার বা ভেরিয়েবল গুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। তোমার মনে আছে আমরা বলেছিলাম যে বা আমি শিওর তোমরা জানো, পিওর কোয়ান্টাম স্টেট মানে হচ্ছে তোমার কোয়ান্টাম স্টেট অলওয়েজ ব্লক স্ফিয়ারের সারফেসে থাকবে, কখনো ভিতরে থাকবে না। কিন্তু তুমি যখন ডিপোলারাইজিং ডিফেজিং এগুলো করবে তখন অ্যাকচুয়ালি সেটা ভিতরে চলে যাবে, সেটার সারফেসে নাই। তার মানে হচ্ছে তোমার পিওর কোয়ান্টাম স্টেটে যে প্রবাবিলিটি 1 সেটা কিন্তু আর নাই। হ্যাঁ, সো ওটা নিয়ে আমরা আরেকদিন কথা বলতে পারি, বাট তোমাকে একটা ভিজুয়াল আইডিয়া দিলাম। তুমি যদি কখনো অন্য কোথাও এই ছবিটা দেখো তাহলে মনে রাখবো যে এগুলোই এই কাহিনী হচ্ছে আমরা বলছিলাম আর কি। হ্যাঁ, সো এগুলো হচ্ছে ফেনোমেনোলজিক্যাল মডেল যেগুলো নয়েজের, সেগুলো বেসিক্যালি তোমাকে ফিজিক্সের জটিলতা থেকে বের হয়েছে, এটাকে ম্যাথমেটিক্যালি ট্রিট করতে দেয়। বাট দিন শেষে যে জিনিসটা বানাচ্ছে তার জন্য কিন্তু সবকিছু ফিজিক্যাল, তাকে কিন্তু প্রত্যেকটা সোর্স থেকে আলাদা আলাদা ভাবে এগুলো মিটিগেট করতে হবে, রাইট? সো উইদিন কোয়ান্টাম কম্পিউটিং কালচার এই জিনিসটাকে বলা হয় নয়েজ বাজেটিং। এর অর্থ হচ্ছে ধরো তুমি ঠিক করলা যে আমি সিনট গেট বানাবো, সিনট গেটের ফিডেলিটি আমি 99.9% রাখবো। তার মানে কি তোমার নয়েজ তোমার জন্য অ্যালাউ করা হয়েছে 0.01%। এখন 0.01%কে তুমি ধরো তোমার 10টা সোর্স আছে, এই 10টা সোর্সে তুমি কিভাবে ভাগ করবা? অর্থাৎ প্রত্যেকটা সোর্সের নয়েজ লেভেল কতটুকু নিচে রাখলে অ্যাজ এ কম্বিনেশন সেটা 0.01% নয়েজের বেশি উপরে যাবে না। এই চিন্তা পদ্ধতিটাকে বলা হয় নয়েজ বাজেটিং। সো এই কারণে যারা হার্ডওয়্যার বানায় তারা অলওয়েজ যেটা করে, হার্ডওয়্যার যখন রিপোর্ট করে তখন তারা তার সাথে বলে দেয় যে আমাদের নয়েজ বাজেট হচ্ছে এত। তো তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, তারপরে আমি আমার অরিজিনাল প্রেজেন্টেশনে চলে যাব। ইয়েস, হ্যাঁ, রাইট, পেয়েছি পেজ উইথ। সো লেটস সি, আমি যেটা করবো আবার প্রেজেন্ট নাওতে যাব। আমি এন্টার স্ক্রিন দিয়ে এন্টার স্ক্রিন, তাহলে মেবি এটাতেই আমার কাজ চলে যাবে। ওকে, সো তোমরা একটা পেপার দেখছো, এটা হচ্ছে নয়েজ অ্যানালিসিস ফর হাই ফিডেলিটি এনট্যাঙ্গল গেটস ব্লা ব্লা ব্লা। হ্যাঁ, সো লাস্টের যে মানুষ, তার নামটা মনে রাখো, লুমিং দুয়ান। অসম্ভব ফেমাস লোক। এখন যারা ট্র্যাপ ডাউন সিস্টেম বানায় তার বেশিরভাগ টেকনিক আসলে এই লোকেরই আবিষ্কার করা। সে এখন ওয়াইল্যান্ডের আন্ডারে ছিল, এবং এখানে দেখছো সে মিশিগানের প্রফেসর, কিন্তু অ্যাকচুয়ালি নো, এখানে ততদিনে সে অলরেডি সিংহুয়াতে এক পা রেখে দিয়েছে, রাইট? সে তার মিশিগানেও আবার সিংহুয়াতে, এখন সে পুরোপুরি সিংহুয়াতে। সে মিশিগান থেকে তাকে চাইনিজ গভর্নমেন্ট বিশাল টাকা দিয়ে নিয়ে গেছে, এবং সিংহুয়াতে সে 2 বছর আগে আমার বস গেছিল তার ল্যাব দেখতে, অলরেডি সে 7টা কোয়ান্টাম কম্পিউটার প্রজেক্ট রান করতেছে, মানে ক্রেজি স্মার্ট গাই।
ওকে, 7টা সে প্যারালালি রান করতেছে? তার মানে হচ্ছে বুঝতে পারছো তার আন্ডারে অনেক পোস্টডক আছে, সিনিয়র পোস্টডক আছে, সায়েন্টিস্ট আছে, তাদের আন্ডারে পিএইচডি স্টুডেন্ট আছে, তাদের আন্ডারে আন্ডারগ্রেড, ইটস এ পিরামিড। একা তো আর কেউ সাথে বানাবে না, তো অবভিয়াস। এনিওয়ে, সো বেসিক্যালি এক একটা প্রজেক্টে মাল্টিপল পোস্টডক থাকে, তার আন্ডারে পিরামিড, তুমি এবার চিন্তা করো। এনিওয়ে, সো সো এখানে আইডিয়াটা কি? এখানে আইডিয়া হচ্ছে, দেখো তোমার লাস্ট লাইন অ্যাবস্ট্রাক্টর বলেছে কি যে আমাদের টার্গেট হচ্ছে 99.9% ফিডেলিটি, ঠিক আছে? কাজে আমাদের এরর বাজেট হচ্ছে 0.01%, ওয়েট 0.1%। হ্যাঁ, সো এটাকে আমি সোর্সে কিভাবে ইয়ে করব? তো এখন আর কিন্তু আমার ফেনোমেনোলজিক্যাল যে 3টা ওয়েতে নয়েজ আসছে ওইটা চিন্তা করে লাভ নাই, কারণ আমার প্রবলেমগুলো সলভ করতে হবে। তো আমি জাস্ট আমি এই পেপার তোমাদের এক্সপ্লেন করবো, বাট আমি তোমাকে কালচারাল রেসপেক্টটা বলছি যে পাবলিক কিভাবে জিনিসটা নিয়ে চিন্তা করে। সো লেট মি জাম্প টু দিস টেবল 1। এটা আসলে এত আমি রেফার করছি যে আমার টেবল নাম্বারও মুখস্থ হয়ে গেছে। ওকে, ইয়েস। সো টেবল 1 এটা হচ্ছে পেজ আল্লাহ জানে পেজ কি, ও 13। হ্যাঁ, সো দেখো এগুলো হচ্ছে টেবল 1 এর সোর্স। তো ইউ ক্যান ইমাজিন যে কি পরিমাণ, আমি এক্সপ্লেন করছি না খুব বেশি, মানে এগুলো হচ্ছে ট্র্যাপ ডাউন সিস্টেম। সো ট্র্যাপ ডাউন সিস্টেমের ফিজিক্যাল প্রপার্টিজ, যে কোন ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি শিফট কত, টাইম কত, ব্লা ব্লা ব্লা। বাট দেখো তুমি যে কি পরিমাণ সোর্স তাদের ট্র্যাক করতে হচ্ছে, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে তাদেরকে সায়েন্টিফিক বা ইঞ্জিনিয়ারিং সলিউশন প্রস্তাব করতে হচ্ছে, সলভ করতে হচ্ছে। বাট তুমি একটা আইডিয়া করতে পারছো যে অ্যাকচুয়াল হার্ডওয়্যারে কি পরিমাণ নয়েজ থাকে সোর্স, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, অ্যান্ড দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য স্টোরি। এগুলো হচ্ছে যেগুলো তারা ট্র্যাক করতেছে, কারণ তারা মনে করে এগুলোকে মিটিগেট করলে তাড়াতাড়ি তারা এরর লেভেল বাড়াতে পারবে। দেয়ার আর আদার সোর্সেস দে ইগনোরড ইন দিস পেপার, সো দিস আর ইন টেবল 2. So, so yeah. So just wanted to give you an idea. ঠিক আছে? কোনো কোশ্চেন আছে? না, যা বুঝলাম এই নয়েজ নিয়ে হচ্ছে গিয়ে বিশাল আলাদা একটা Oh, ডোমেইনই আছে। oh yeah, of course. ওইটা মানে মানুষ ক্যারিয়ার করে একদম ওগুলোতে। এনিওয়ে, সো তাহলে আমি এখন আমার অরিজিনাল প্রেজেন্টেশনে যাই। ওকে, হ্যাঁ, ওকে, গুড। আমি তাহলে নেক্সট কাজ হচ্ছে আমার প্রেজেন্টেশনটা ক্লোজ করা, স্টপ প্রেজেন্টিং। ওকে, গুড। সো আমার আই থিঙ্ক আমি অলরেডি ওপেন করে রাখছি। উপস, এটা আরেকটা পেপার। ও ম্যান, আমি ওপেন করিনি। এক সেকেন্ড, আমাকে আমি পিডিএফটা ডাউনলোড করি। প্রেজেন্ট, ওকে, হ্যাঁ, ম্যাক্সকাট কিউএ। সেভ ফাইল, রিপ্লেস কিউএ। এখন আমি স্ক্রিন শেয়ার দেই। আচ্ছা, এবার ও না, আমি তো এটা ফেসবুকে, সরি ফেসবুক বলছি, ফায়ারফক্সের বাইরে যাব। এক সেকেন্ড, ওপেন এ সিস্টেম ভিউয়ার। ও ইয়েস, এখন ঠিক আছে, নাইস। সো a window, Google Slides, maybe এটা, nope, এটা না, don't tell. Okay, present now, window, sorry আমার একটু, you must grant permission in order to screen share, কোথায় যেন, ও আচ্ছা এখানে। ওকে, সরি আমার একটু টাইম লাগছে, বাট ইয়েস আমি পেয়েছি। ও ইউরেকা, হ্যালো। তোমরা কি এখন আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি পাচ্ছি। ওকে, সো ম্যাক্স কাট। ওকে, ফার্স্ট অফ অল আমি এটাকে ইয়ে করি, ভিউ স্লাইড শো দিই। ওকে, সো আমি একটু গোলটা বলি, আই হোপ মানে দ্যাটস ওকে উইথ ইউ। সো আমি চাচ্ছিলাম কি যে এখানে যারা আছে, মানে আমি কাউকে মানে ডিমিন বা ছোট করছি না, বা আমি বলছি না যে আমি সব জানি, বাট যেহেতু আমি বয়স্ক বুড়া মানুষ, মানে ঘটনাচক্রে আমি
হয়তো কিছু কিছু টপিকে ব্যাকগ্রাউন্ড জানি, তা আমি ভাবছিলাম যে আমি মাঝে মধ্যে দুই একটা, বেশি দিব না, পাকনামি বেশি করব না, দুই একটা প্রেজেন্টেশন দিব যেটা কিনা সবার একটা বেস লাইন তৈরি করে দিবে, যারা যদি কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আহ, মানে তাহলে তোমাদের কষ্ট করে একদম স্কোয়ার ওয়ান থেকে শুরু করতে হবে না যে আচ্ছা এটা কিভাবে কাজ করে, এটা কিভাবে কাজ করে। তো বেসিক্যালি এটা ছিল আমার প্ল্যান। তো এটা হচ্ছে তার একটা পার্ট। মানে আমার প্ল্যান হচ্ছে তোমাদেরকে কিউএওএ অ্যালগোরিদমটা নিয়ে বলবো, আর আর অন্য কোনো একদিন ভিকিউ অ্যালগোরিদমটা নিয়ে বলবো। অ্যাটলিস্ট সবাই একটা কমন নলেজ লেভেলে চলে আসলো, তারপর যে যার মতো ইচ্ছা ইয়ে করবে আর কি। তো এর মানে আমি বলছি না যে আমি তোমাদের চেয়ে সব বিষয়ে সবকিছু বেশি জানি, বাট ইটস মোর লাইক হচ্ছে যেহেতু অলরেডি আমার প্রেজেন্টেশন রেডি করাই আছে, কাজে কারো যদি এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকতে খুব কুইকলি আমরা ওই প্রবলেম, ওই কোশ্চেনগুলো অ্যান্সার করে সবাই একটা কনসেপচুয়ালি ক্লিয়ার হয়ে গেলাম আর কি। এটা হচ্ছে আমার প্রপোজাল আর কি। আই হোপ দ্যাটস ওকে উইথ এভরিওয়ান। এটা খুবই ভালো ইনিশিয়েটিভ। আমার মনে হয় এটা আরো বেশি করতে পারলে ভালো হয় এরকম। না, আমি খালি যেগুলো আমি জানি সেগুলোতে করবো, বাকিগুলোতে করবো না। অবশ্যই অবশ্যই So, যেটা জানেন সেগুলি বেশি করে করবেন, তাহলেই হবে। আচ্ছা, so again, s- so আমি একটু, হ্যাঁ, সো আমি ওইটাই আমি একটু লাস্টে দেখি যেটা আমি কদ্দূর গিয়েছিলাম, জাস্ট ইন কেস। ইয়া, আই থিংক উই আর গুড। ইয়েস, ওকে। সো বেসিক্যালি কেন টাইটেলটা এটা? বেসিক্যালি তোমার কোয়ান্টাম কম্পিউটিং যখন শুরু হয়, তো পিটার শর, মানে পিটার শর প্রথম না, প্রথম দিকে তো লোকজন মানে কি বলে কন্ট্রাইভড এক্সাম্পল বা কন্ট্রাইভড প্রবলেম নিয়ে কাজ করছিল, যেখানে মানুষ জানে যে কোয়ান্টাম কম্পিউটার দিয়ে আমার দেখাতে হবে বেনিফিট, কিন্তু আমি কোনো প্র্যাকটিক্যাল প্রবলেম মাথায় আসতেছে না, আমি জাস্ট অ্যাবস্ট্রাক্ট ম্যাথমেটিক্যাল ভাই, প্রবলেম। ইয়েস, হ্যালো ইয়েস। ভাই, এক্সট্রিমলি সরি ফর ইন্টারাপ্টিং, মানে No. আমার এক ফ্রেন্ড জয়েন করার চেষ্টা করছে, আপনি একটু দেখবেন? সরি, আমার নিশ্চয়ই সাউন্ড আসছিল, আমি খেয়াল করিনি আর কি। মিট নিউ, ইয়েস, এখানেই তো যাবো। অ্যাডমিট, হ্যাঁ, আমি ওকে করেছি, ওকে। এখন আমি এই যে, হ্যাঁ, জয়েন করেছে। ওকে, গ্রেট। সো আমি ব্যাক টু প্রেজেন্টেশন সবাই দেখতে পাচ্ছে, রাইট? হ্যাঁ, ওকে, গুড। সো আইডিয়া, মানে বেসিক্যালি প্রথম যখন কোয়ান্টাম অ্যালগরিদমগুলো মানুষ প্রস্তাব করা শুরু করে, তো মানুষ যেটা করেছিল সেটা হচ্ছে প্রথম দিকে খুবই অ্যাবস্ট্রাক্ট কন্ট্রাইভড এক্সাম্পল বা প্রবলেম নিয়ে কাজ শুরু করে, যে তারা জানতো যে এই প্রবলেমটা এভাবে তৈরি করা হয়েছে যাতে করে কোয়ান্টাম অ্যালগরিদম বেটার পারফরমেন্স দিতে পারে। উদাহরণ হচ্ছে ডয়েচ অ্যালগরিদম, ডয়েচ জোস অ্যালগরিদম, সাইমন্স অ্যালগরিদম ইত্যাদি ইত্যাদি। তো সাইমন্স অ্যালগরিদম যখন দেয়, তখন পিটার শো এটা দেখে বলে যে আরে এটা দিয়ে তো আমি ইয়ে করে ফেলতে পারি, এটাকে একটু মডিফাই করলে তো আমি ইন্টিজার প্রাইম ফ্যাক্টর বের করার অ্যালগরিদম তৈরি করতে পারি, যেটা আমি যদি ভুল না করে থাকি সেটা হচ্ছে প্রথম কোয়ান্টাম অ্যালগরিদম যেটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করেছে। ঠিক আছে? তো রাশিয়াতে অ্যালেক্সি কিতায়েভ তখন হচ্ছে রাশিয়াতে, রাইট? তো সে ওখানে শুনেছে যে পিটার শর এরকম একটা প্রবলেম সলভ করেছে, কিন্তু ওই আমলে রাশিয়াতে চাইলেই সবকিছু ইজিলি জান্নার টান্নার কেউ পড়তে পারতো না। তো সে নিজে নিজে চিন্তা করে এই জিনিসটা রিইনভেন্ট করলো, প্রাইম ফ্যাক্টর বের করার প্রবলেম। বাট সে পিটার শর যেভাবে করেছে ওভাবে করে না, সে অন্যভাবে করেছে। তো অন্যভাবে যেখানে করেছে সেখানে সে বেসিক্যালি এই প্রবলেমটাকে একটা আইগেনভ্যালু অ্যাপ্রক্সিমেশন প্রবলেমে কনভার্ট করেছে। কনভার্ট করার পরে সে কোয়ান্টাম ফেজ এস্টিমেশন বলে একটা অ্যালগরিদম ইনভেন্ট করলো, যে অ্যালগরিদমটা দিয়ে আইগেনভ্যালু অ্যাপ্রক্সিমেট করা যায়। ঠিক আছে? তারপর সে সেটা সলভ করেছে। তারপরে মানুষ আবিষ্কার করলো যে আরে আমাদের প্র্যাকটিক্যাল দৈনন্দিন জীবন অনেক সাইন্টিফিক প্রবলেম আছে যেগুলো এট দ্য এন্ড অফ দ্য ডে আইগেনভ্যালু বের করা। ঠিক আছে? কারণ লিনিয়ার সিস্টেমস অফ লিনিয়ার ইকুয়েশনস এটা খুব কমন একটা জিনিস, এবং মানুষ অনেক কাজে এটা ইউজ করে, এবং ম্যাট্রিক্স অ্যালজেব্রা ইউজ করে মানুষ সিস্টেমস অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্য, এবং সেখানে আইগেন ভ্যালুটা প্রাসঙ্গিক। ঠিক আছে? এনি কোয়েশ্চেন এখন পর্যন্ত? ওকে, গুড। সো সো ফান। হ্যাঁ, ওকে, গুড। সো কাজে এরপর থেকে এটা একটা কাইন্ড অফ এই কালচারাল থিং হয়ে গেল যে আমরা যদি কোয়ান্টাম কম্পিউটারে কোনো প্রবলেম সলভ করতে যাই, ওয়ান অফ দ্য অ্যাপ্রোচ হচ্ছে এটাকে প্রথমে একটা আইগেনভ্যালু অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদমে কনভার্ট করার পরে আমরা সেটা এক্সিস্টিং কোয়ান্টাম আইগেনভ্যালু অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম দিয়ে সেটা সলভ করার ট্রাই করব।
ঠিক আছে? তো এখন তো এক্সিস্টিং তখনও ছিল হচ্ছে খালি কি বলে এটাকে, কোয়ান্টাম ফেজ এস্টিমেশন অ্যালগরিদম। কোয়ান্টাম ফেজ এস্টিমেশন অ্যালগরিদম একটা চ্যালেঞ্জ, আমি মেবি অন্য কোনো একদিন ওটার উপর একটা আলাদা প্রেজেন্টেশন দিব, বাট তোমাদেরকে আমি মুখেই বলে রাখি, সেটা হচ্ছে কোয়ান্টাম ফেজ এস্টিমেশন অ্যালগরিদম তুমি যদি করতে চাও আইগেন ভ্যালু অ্যাপ্রক্সিমেশন, অনেক গেট লাগে, অনেক কিউবিট লাগে, যেটা কিনা এখনকার বা আগামী কিছুদিন যেই সব কোয়ান্টাম কম্পিউটারে আসবে সেগুলোতে পাওয়া সম্ভব না। হয়তো তোমরা যখন রিটায়ার করবে তখন আসতে পারে ওই ভালো কোয়ান্টাম কম্পিউটার। তো কাজেই মানুষ আবার চিন্তা করলো যে ওকে ফাইন, নিয়ার টার্ম বা নিকট ভবিষ্যতে যেসব কোয়ান্টাম কম্পিউটার তৈরি হবে সেগুলো দিয়ে আমরা কিভাবে এই প্রবলেমগুলো সলভ করতে পারি। তো তখন তখন নয়েজি ইন্টারমিডিয়েট স্কেল কোয়ান্টাম কম্পিউটিং বলে একটা জিনিস 2014 বা 15 সাল থেকে চালু হলো। ঠিক আছে? তো so that's kind of the preamble for the first slide. But তার আগে কোনো কোয়েশ্চেন আছে? আমার দিক থেকে নেই। ওকে, গুড। সো আই থিঙ্ক বাই নাও তোমরা আসলে এগুলো সবই জানো। সেটা হচ্ছে এটা জন প্রেস্কিল এই টার্মটা কয়েন করেছিল। এটা এখন খুবই পপুলার টার্ম। আইডিয়াটা হচ্ছে এই যে প্রথম দিকে কোয়ান্টাম কম্পিউটারগুলো এমন হবে যে এগুলো দিয়ে তুমি ট্র্যাডিশনাল যে কোয়ান্টাম অ্যালগরিদম যেগুলোর জন্য ফল্ট টলারেন্ট কোয়ান্টাম কম্পিউটিং লাগে সেগুলো তুমি ইউজ করতে পারবে না, কারণ ওগুলোর জন্য তোমার মিলিয়নস অফ কিউবিট লাগে, বিলিয়নস অফ গেট লাগে। কিন্তু আবার এগুলো অতটা সিম্পল না যে তুমি একই আউটকাম ক্লাসিক্যাল কম্পিউটার দিয়ে বের করতে পারবা, রাইট? সাপোজ তুমি একটা 200 কিউবিট কোয়ান্টাম সিস্টেম হলো, এটা দিয়ে তুমি ফল্ট টলারেন্ট কোনো কিছু করতে পারবে না, ফেজ এস্টিমেশন করতে পারবে না। বাট 200 কিউবিট কোয়ান্টাম কম্পিউটার কিভাবে বিহেভ করে এটা তুমি সুপার কম্পিউটারে সিমুলেট করতে পারবে না। তো এই যে খুবই উইয়ার্ড একটা মাঝখানে যে একটা ট্রানজিশনাল ফেজ, এই মানে অন্তর্বর্তীকালীন সময়, এই 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 ব্যাপারটাকে মানুষ বলে হচ্ছে নয়েজি ইন্টারমিডিয়েট স্কেল কোয়ান্টাম কম্পিউটিং। এখানে স্টিল তোমার কম্পিউটেশন অ্যামাউন্ট অফ কম্পিউটেশন সেটা লিমিটেড বাই নয়েজ রেট, এক্সকিউজ মি। সো নিচের দিক থেকে যেটা সেকেন্ড বুলেট পয়েন্ট, আপার বাউন্ড ফর কোয়ান্টাম অ্যাডভান্টেজ ইজ কোয়াড্রেটিক ওয়েন দ্য স্ট্রাকচার অফ দ্য প্রবলেম ইজ নট নোন। তো আমি একটু এক্সপ্লেন করি ব্যাপারটা কি। সো বেসিক্যালি তুমি যদি কোয়ান্টাম কম্পিউটারে কোনো প্রবলেম সলভ করতে চাও, এটা যদি একটা সার্চ প্রবলেম হয়, তাহলে যে অ্যালগরিদমটা সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে গ্রোভার্স অ্যালগরিদম। তোমরা কি গ্রোভার্স অ্যালগরিদমের সাথে ফ্যামিলিয়ার? হ্যাঁ। ওকে, এটা বেসিক্যালি কাছাকাছি সময়ে প্রস্তাব করেছিল বেল ল্যাবে লফকে গ্রোভার। তো এটা অ্যাকচুয়ালি খুবই ইন্টারেস্টিং অ্যালগরিদম এই অর্থে যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য অ্যালগরিদম যেখানে পারফরমেন্স ক্লাসিক্যাল ইয়েকে বিট করে, ক্লাসিক্যাল লিমিটকে বিট করে সার্চিং এর। এবং ক্লাসিক্যাল যে লিমিট ওটা কিন্তু আন্ডারগ্রেডেই পড়ানো হয় যে কিভাবে আমরা পাই, রাইট? একটা আনস্ট্রাকচার্ড সার্চ প্রবলেম, তোমার যদি একটা লিস্ট থাকে, লিস্ট থেকে তুমি যদি একটা জিনিস খুঁজে বের করতে চাও, তোমার লোয়ার বাউন্ড ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি হচ্ছে লিনিয়ার ইন দ্য নাম্বার অফ এলিমেন্টস। হ্যাঁ, এটা আন্ডারগ্রেডে আমরা পড়ি, আন্ডারগ্রেড কম্পিউটার সায়েন্সে পড়ি আমরা, সরি, আন্ডারগ্রেড কম্পিউটার সায়েন্সে। সো তার মানে হচ্ছে হ্যাঁ, এটা থিওরিটা ইজি টু ফলো। তো এখন গ্রোভার দেখালো যেটা তুমি আসলে স্কয়ার রুট অফ এন টাইম কমপ্লেক্সিটিতে তুমি আসলে জিনিসটা বের করতে পারবে যদি তুমি কোয়ান্টাম কম্পিউটিং ব্যবহার করো। ঠিক আছে? তো এই যে এন থেকে স্কয়ার রুট অফ এন গেল, পারফরমেন্স কমে বাড়লো, এটাই হচ্ছে কোয়াড্রেটিক স্পিড আপ, কারণ আমরা পাওয়ারকে 2 দিয়ে ভাগ করেছি। ঠিক আছে? সো কোয়ান্টাম কম্পিউটিং এ যখনই কেউ বলবে যে কোয়াড্রেটিক স্পিড আপ, এখন পর্যন্ত আমার জানা মতে আর কোনো কারণ নেই, একমাত্র কারণ হচ্ছে গ্রোভারের কারণে হয় বা গ্রোভার টাইপের অ্যাপ্রোচের কারণে হয়। ঠিক আছে? কোনো কোয়েশ্চেন? সো ফার নো। ওকে। সো আরেকটা জিনিস হচ্ছে তোমার একবার যে আমরা কম্পিউটার সায়েন্সে একটা বিশাল সংখ্যক প্রবলেম হচ্ছে অপটিমাইজেশন প্রবলেম। সো অপটিমাইজেশন প্রবলেমগুলো কি আসলে? তুমি এভাবে চিন্তা করতে পারো যে তোমাকে একটা লিস্ট অফ সলিউশন দেওয়া হলো, প্রত্যেকটা সলিউশনের সাথে একটা কস্ট অ্যাসোসিয়েটেড, এবং যে সলিউশনটার কস্ট সবচেয়ে কম সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। এটা কিন্তু আসলে এক ধরনের সার্চ প্রবলেম, রাইট? লিস্ট থেকে একটা আইটেম খুঁজে বের করা। কাজেই এটা খুবই ন্যাচারাল চিন্তা করা যে তুমি গ্রোভার অ্যালগরিদম ইউজ করে তুমি অপটিমাইজেশন প্রবলেম সলভ করতে পারবে।
ঠিক আছে? সো ওই ওই ব্যাপারটা, ওই থিমটাই আমরা এই টকে ফলো করবো, যে আমরা অপটিমাইজেশন অ্যালগরিদমের জন্য যখন বলবো কোয়াড্রেটিক স্পিড আপ, বিকজ আমরা আসলে এটাকে একটা সার্চ প্রবলেমে কনভার্ট করবো, তারপর আমরা গ্রোভার অ্যাপ্লাই করবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলেছি, সেটা হচ্ছে ওয়েন দ্য স্ট্রাকচার অফ দ্য প্রবলেম ইজ নট নোন, মানে হচ্ছে ধরো সিমেট্রি আমরা জানি না, বা আমরা কোনো স্পেসিফিক প্যাটার্ন জানি না, যদি তুমি ওগুলো জানো তাহলে হয়তো তুমি আরেকটু বেটার পারফরমেন্স পাবো, কারণ তুমি তখন ওই এডিশনাল নলেজটা তুমি ব্যবহার করতে পারবা। ঠিক আছে? ফর এক্সাম্পল, ধরো তুমি তুমি গ্রাফ থিওরি রিলেটেড একটা সার্চ বা অপটিমাইজেশন প্রবলেম সলভ করতে চাচ্ছ। এখন রিয়েল লাইফ গ্রাফগুলো কিন্তু র্যান্ডম গ্রাফ না, রিয়েল লাইফ গ্রাফগুলো হচ্ছে ক্লাস্টার্স উইথ বিগ কম্পোনেন্টস। তুমি ইন্টারনেটের কথা চিন্তা করো, তুমি টেরোরিস্টদের কমিউনিকেশন নেটওয়ার্কের কথা চিন্তা করো, তুমি ব্যাংকিং ট্রানজাকশনের কথা চিন্তা করো। তুমি কিন্তু তোমার ব্যাংক থেকে সব জায়গায় ইকুয়াল ফ্রিকোয়েন্সিতে পে করো না সব অ্যাকাউন্টে। তোমার ডেফিনেটলি মান্থলি বিলগুলোতে তুমি সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সিতে পে করো, তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে হয়তো বেশি ট্রানজাকশন হয়, তোমার অফিসের সাথে বেশি ট্রানজাকশন হয়। র্যান্ডম একটা পানের দোকানে তুমি বিকাশ করছো, এটা আর হয়তো কোনোদিন হবেও না, তাই না? তো কাজে এটা কিন্তু এরকম না যে সবগুলো উইথ ইকুয়াল প্রবাবিলিটি। এখানে কিছু খুবই হাই প্রবাবিলিটি, কিছু খুবই লো প্রবাবিলিটি। এই যে একটা এডিশনাল ইনফরমেশন, সেটা হয়তো তখন তোমাকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দিবে। কিন্তু যদি ওই ইনফরমেশনগুলো তুমি না জানো, তাহলে কিন্তু ওই কোয়াড্রেটিকই বেস্ট, এর বাইরে তুমি কিছু করতে পারো না। ঠিক আছে? আচ্ছা, ফিল ফ্রি টু স্টপ মি এনি টাইম। ওকে, আমি নেক্সট পেজে যেতে পারছি না কেন? ওকে, গেছি, গুড। সো তুমি যখন নয়েজি ইন্টারমিডিয়েট স্কেল কোয়ান্টাম কম্পিউটারে তুমি যখন কোনো একটা প্রবলেম সলভ করবা, যে কোনো অ্যালগরিদম একটা কমন স্টাইল আছে। তোমার কম্পিউটেশনাল প্রবলেমটাকে তোমার একটা কোয়ান্টাম নেটিভ ফরম্যাটে নিয়ে আসতে হবে। এর মানে কি? এর মানে হচ্ছে তোমার প্রবলেমটা তো হয়তো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম বা সাম খুবই অ্যাবস্ট্রাক্ট প্রবলেম, ডেটা সায়েন্স, হু নোজ হোয়াট, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে এটাকে তোমার ট্রান্সলেট করতে হবে একটা ফিজিক্যাল মডেলে। কারণ ট্র্যাডিশনালি কোয়ান্টাম অ্যালগরিদমগুলো ফিজিক্যাল মডেল চিন্তা করে করা হয়। ফিজিক্যাল মডেল উদাহরণ কি? বেসিক্যালি কেউ যদি ফিজিক্স ব্যাকগ্রাউন্ডে থাকে, তাদের তো দুইটাই রিলিজন, হয় পৃথিবীর সবকিছু হয় হারমোনিক অসিলেটর, অথবা পৃথিবীর সবকিছু হচ্ছে স্পিন সিস্টেম। আমি জাস্ট কিডিং, মানে বলে আর কি, এটা দুষ্টামি করে বলে ফিজিক্স। মানে না ভাই, লেজিট লেজিট। হ্যাঁ, কারণ হচ্ছে ফিজিক্সিস্টরা আসলে আর কিছু পারে না, ওরা হয় পারে হচ্ছে স্পিন সিস্টেম, না হয় পারে হচ্ছে হারমোনিক অসিলেটর। কাজেই তুমি যদি তাকে এখন যাই প্রবলেম সলভ করতে দাও, সেটাকে অ্যাপ্রক্সিমেট করে হারমোনিক অসিলেটরে নিয়ে আসবে, তারপর বলবো যে হ্যাঁ এইবার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করবো। আচ্ছা, সো এখানে ব্যাপারটা এরকম, তুমি যখন কোয়ান্টাম কম্পিউটার সায়েন্স, তুমি আসলে খুব বেশি কিছু জানো না, তুমি পারো হচ্ছে ওই ঘুরে ফিরে তুমি তোমাকে একটা হ্যামিল্টনিয়ান দিলে তুমি হয়তো ইদার গ্রোভার মারবা, আর না হয় তুমি শোর মারবা, আর এর বাইরে খুব বেশি অপশন নাই। আচ্ছা, সো গোল হচ্ছে এটাকে একটা কোয়ান্টাম নেটিভ ফরম্যাটে এনকোড করা। তারপর হচ্ছে তুমি ইভেনচুয়ালি তোমার কাজ হচ্ছে বিভিন্ন রকম কোয়ান্টাম গেট অ্যাপ্লাই করে একটা কোয়ান্টাম স্টেট জেনারেট করা, যেটা কিনা সলিউশনটাকে এনকোড করবে। হ্যাঁ, তো নিয়ার টার্ম কোয়ান্টাম কম্পিউটার এটা করা হয় ভেরিয়েশনালি। এর অর্থ হচ্ছে অনেক প্যারামিটার থেকে প্যারামিটারগুলো আমরা একটু একটু করে চেঞ্জ করতে থাকি, যাতে আলটিমেটলি মাল্টিপল ইটারেশনের পরে এটা সলিউশনটা দেয়। হ্যাঁ, তো ভেরিয়েশনালির আরেকটা অ্যাঙ্গেল আছে যেখানে অ্যালগরিদমের কারেক্টনেস নিয়ে কথা বলে, ওটা এখন আমি স্কিপ করছি। অনেকগুলো প্রবলেম আছে যার জন্য সলিউশনটা হচ্ছে আসলে ওই ফিজিক্যাল যে সিস্টেম তার গ্রাউন্ড স্টেট। হ্যাঁ, কাজেই তোমার আলটিমেট টার্গেট হচ্ছে গ্রাউন্ড স্টেট বের করা, মানে হচ্ছে গ্রাউন্ড স্টেটের আইগেন ভ্যালু বের করা, উইচ ইজ আইগেন ভ্যালু অ্যাপ্রক্সিমেশন প্রবলেম। ঠিক আছে? ওকে, ওকে, পরেরটাতে। তো এই অ্যাপ্রোচটা ইউজ করে মোটামুটি দুইটা ডোমেইনস এখন পর্যন্ত আমরা পেয়েছি যেখানে আমরা নিয়ার টার্ম কোয়ান্টাম অ্যালগরিদম ইউজ করতে পারি। একটা হচ্ছে সলিউশন অফ ফিজিক্স আর কেমিস্ট্রি অ্যালগরিদম, যেটা ইসমামের প্রিয় এরিয়া। আর একটা হচ্ছে হার্ড অপটিমাইজেশন প্রবলেম, যেটা হচ্ছে মোর লাইক যারা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড তাদের হয়তো প্রিয় এরিয়া। ওকে, সো ফিজিক্যাল সলিউশনের কোয়ান্টাম অ্যাডভান্টেজ কিন্তু ওয়েল আন্ডারস্টুড। কারণটা কি? কারণটা হচ্ছে একদম খুব নাইভলি বলতে গেলে ফিজিক্যাল মডেলিং গুলো হয় হচ্ছে হিলবার্ট স্পেসে, অর্থাৎ যেখানে কমপ্লেক্স ভেক্টর স্পেস উইথ ইটসেলফ এ ভেরি লার্জ স্পেস। হ্যাঁ, ফর এক্সাম্পল তুমি ডিউটেরনের গ্রাউন্ড স্টেট ক্যালকুলেট করছো, বা তুমি একটা পার্টিকুলার ক্যাটালিস্টের রিঅ্যাকশন রেট ক্যালকুলেট করছো, এগুলো হচ্ছে সব ফিজিক্যাল সলিউশন। এবং আমরা অলরেডি জানি যে কোয়ান্টাম মেকানিক্সের সিমুলেশন
ক্লাসিক্যাল কম্পিউটার খুবই হার্ড, কাজেই কোয়ান্টাম কম্পিউটার দিয়ে যে বেটার হবে এটা কমন কাইন্ড অফ হোপ, খুবই রিজনেবল আশ্বাস। এটাই তো ফাইনম্যানের মোটিভেশন ছিল। দেয়ার আর আদার থিওরিটিক্যাল রেজাল্টস, বাট আমি জাস্ট তোমাকে ইনটিউশনটা দিচ্ছি, ঠিক আছে? হার্ড অপটিমাইজেশন, সো বাই দ্য ওয়ে, সো ওই ফিজিক্যাল সিস্টেম সিমুলেশনের অ্যাডভান্টেজটা কিন্তু এক্সপোনেনশিয়াল, তুমি এভাবে চিন্তা করতে পারো। কারণ তুমি যদি এটাকে ক্লাসিক্যাল কম্পিউটারে ট্র্যাক করতে চাও, তোমার কি করতে হবে, হ্যামিল্টনিয়ানটাকে তোমার কম্পিউটারে স্টোর করতে হবে। হ্যামিল্টনিয়ানটার ডাইমেনশন হচ্ছে এক্সপোনেনশিয়াল ইন দ্য নাম্বার অফ পার্টিকল, তাই না? নাম্বার অফ পার্টিকল যদি 2 হয়, হ্যামিল্টনিয়ানটা হচ্ছে 4x4 ম্যাট্রিক্স। নাম্বার অফ পার্টিকল যদি 3 হয়, হ্যামিল্টনিয়ান হচ্ছে 8x8 ম্যাট্রিক্স, এন্ড সো অন। কাজেই এখানে মানে অরবিটাল সংখ্যার সাথেও বাড়ে প্রতিটা। এক্স্যাক্টলি হ্যাঁ, পার্টিকেল অর অরবিটাল। সো তার মানে কি, তার মানে হচ্ছে এখানে কিন্তু অ্যাডভান্টেজটা খুবই অবভিয়াস, যে কোয়ান্টাম কম্পিউটারে কিন্তু তোমার পার্টিকেল টু পার্টিকেল ম্যাপিং হচ্ছে 1-to-1 লিনিয়ার, কিন্তু তোমার সুপার কম্পিউটার বা তোমার ল্যাপটপে এটা হবে এক্সপোনেনশিয়াল। কাজে এখানে আমি বলছি এটা ওয়েল আন্ডারস্টুড। দের আর আদার থিংস টু অ্যাড, বাট এটা খুবই বেসিক। কিন্তু হার্ড অপটিমাইজেশন প্রবলেমে কিন্তু এটা আসলে ওয়েল আন্ডারস্টুড না। এখানে কিন্তু তোমার সাপোজ তুমি একটা অপটিমাইজেশন প্রবলেম যেখানে তোমার ভেরিয়েবলস আছে, কনস্ট্রেন্ট আছে, একটা ভেরিয়েবল তোমার একটা কিউবিটে ম্যাপিং হচ্ছে, ঠিক আছে? কাজে এই ম্যাপিংটা কিন্তু লিনিয়ার, নট এক্সপোনেনশিয়াল বা লগারিদমিক, রাইট? এটা লিনিয়ার। এবং অ্যাডভান্টেজ আমরা জানি না, আমাদের হোপ হচ্ছে আমরা করতে পারবো, এবং আমাদের আপার লিমিট কিন্তু হচ্ছে কোয়াড্রেটিক গ্রোভার, এরকম। সো আপার লিমিট কিন্তু এক্সপোনেনশিয়াল না, গ্রোভার। কাজেই একটা কোয়াড্রেটিক তো আর এক্সপোনেনশিয়ালের মতো অত এক্সাইটিং না ইন জেনারেল, বাট হয়তো কারোর জন্য কোয়াড্রেটিকও $1,000,000 সেভ করতে পারে। বাট আইডিয়াটা হচ্ছে এটা যে এখনো আমরা জানি না অপটিমাইজেশন প্রবলেম বা কম্পিউটার সায়েন্স প্রবলেমগুলোর ক্ষেত্রে আসলে কোনো অ্যাডভান্টেজ আমরা পাবো কিনা। দ্যাটস অ্যাকচুয়ালি আমি বা আমার মতো আর যারা, তাদের জব ডেসক্রিপশন হচ্ছে এটা, আমরা ফিজিক্স বা অপটিমাইজেশন প্রবলেমে অ্যাডভান্টেজটা খুঁজে বের করা। ওকে, বা তোমাদের অনেকের হয়তো আলটিমেটলি এটা হবে জব ডেসক্রিপশন, অ্যাডভান্টেজ খুঁজে বের করা, কোথায় হবে অ্যাডভান্টেজ। কি এখন করব না লাস্টে? সরি, কোশ্চেন যদি থাকে এখন করব না লাস্টে? করো, এখনই করো। আচ্ছা, যে অপটিমাইজেশন প্রবলেম যেহেতু বলা হচ্ছে, অপটিমাইজেশন প্রবলেম বলতে তো বেসিক্যালি মেশিন লার্নিং এ যত লাইক গ্রেডিয়েন্ট ডিসেন্ট যত কিছু সব অপটিমাইজেশন প্রবলেমের মধ্যে পড়ে, তাই না? নাকি ইফ আই এম নট রং, যেহেতু আমি ইউ আর কারেক্ট। আচ্ছা, যদি হয় তো পিটার উইটেকার যেমন ফিল কোয়ান্টাম মেশিন লার্নিং, ভাই যে মাত্র বললেন যে এটা আসলে অ্যাডভান্টেজ কতটুক, হ্যাঁ, তো যেহেতু কিউএমএল এ বেশি যাই নাই, সো আর ডাইরেক্ট কোশ্চেন করতে হচ্ছে, আইডিয়া কম। সো যেহেতু নাই বা ইউ আর নট, মানে বলা হচ্ছে যে শিওর না ভাইয়া, যেটা কিছুক্ষণ বললা, তাহলে কিউএমএল কেন এখন মানে এত ওয়েল এস্টাবলিশ হয়ে গেছে, বা আসলে অ্যাডভান্টেজ মানে কত দূর, মানে আমি জানি না আর কি। That's a great question actually. এই লাইন এক্সপার্ট হচ্ছে সৃষ্টি আর প্রতীক। তো বাট আমি যেহেতু আমাদের টাইম লিমিটেড, আমি ওদের নলেজের প্রতি রেসপেক্ট না দেখায় আমি নিজে হাইজ্যাক করছি উত্তরটা। বাট দে আর ওয়েলকাম টু গিভ ইন্ডিপেন্ডেন্ট টক অন দ্যাট। সো কিউএমএল এর দুই টাইপের প্রবলেম আছে। এক টাইপের প্রবলেম হচ্ছে মোর লাইক লিনিয়ার অ্যালজেব্রা প্রবলেম, আর এক টাইপের প্রবলেম হচ্ছে অপটিমাইজেশন প্রবলেম। তোমরা যেগুলো কিউএমএল এ এক্সপোনেনশিয়াল স্পিড আপ দেখো, এগুলো হচ্ছে মোস্টলি লিনিয়ার অ্যালজেব্রা টাইপ প্রবলেমগুলো। এবং ইন্টারেস্টিংলি সেখানে কিন্তু আসলে তোমার ফেজ এস্টিমেশন অ্যালগরিদম ইউজ করা হয় অ্যাজ এ সাবরুটিন। আর অপটিমাইজেশন প্রবলেম যেগুলো, সেখানে কিন্তু ইন জেনারেল স্পিড আপ গুলো কোয়াড্রেটিক মানে কিন্তু যে এক্সাইটিং না তা কিন্তু না। তোমার আমি আমি মানে কোয়াড্রেটিক এক্সাইটিং না কেউ যদি পিওর কোয়ান্টাম কম্পিউটার থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স নিয়ে ইন্টারেস্টেড থাকে। কিন্তু তুমি যদি সাপোজ একটা ব্যাংকের সিইও থাকো, ইউ ডোন্ট কেয়ার কোয়াড্রেটিক না হোয়াট এভার ফাংশন, তোমার দরকার হচ্ছে এটা যদি ফ্র্যাকশনাল স্পিড আপ হয়, জাস্ট 0.1 স্পিড আপ, এটা যদি এট দ্য এন্ড অফ দ্য ডে তোমার $1,000,000 সেভ করে, তুমি আই ক্যান টেক ইট, তাই না? তুমি এটাকে মেজার করবে হচ্ছে ইন টার্মস অফ ডলার বা টাকা। তুমি এটাকে মেজার করবে না যে কোন ফ্যান্সি ম্যাথমেটিক্যাল ফাংশন দিয়ে মডেল করা হচ্ছে। তো কাজেই ফ্রম দেয়ার পার্সপেক্টিভ দিস আর এক্সাইটিং। ওকে, মেক সেন্স। আচ্ছা, সো নেক্সট হচ্ছে, সো আমি আগে কি বললাম যে এই দুইটা ডোমেইন অফ অ্যাপ্লিকেশন, প্রত্যেকটা ডোমেইন অফ অ্যাপ্লিকেশন আমি তোমাকে বলে দিলাম যে কি কি কারেন্ট নলেজ বেস কি অ্যাডভান্টেজ রিলেটেড। সেকেন্ড হচ্ছে এই দুইটা এরিয়ার প্রত্যেকটাতে একটা করে ফ্ল্যাগশিপ অ্যালগরিদম আছে। আজকে আমরা কোয়ান্টাম অ্যাপ্রক্সিমেট অপটিমাইজেশন অ্যালগরিদমটা কভার করছি কিছুটা, আরেকদিন হয়তো আমরা অন্যটা নিয়ে কভার করবো, ভিকিউই অ্যালগরিদম, ঠিক আছে? ওকে, আচ্ছা, সো
আমি ম্যাক্স কাট চুজ করেছি কারণ হচ্ছে এডি এডি বাই দ্য ওয়ে কোয়ান্টাম কিউএওএ অ্যালগরিদমটা কিন্তু প্রস্তাব করেছিল হচ্ছে এডি ফারহি, যে হচ্ছে টেকনিক্যালি এমআইটি প্রফেসর, কিন্তু সে মনে 2014 সাল থেকে গুগলেই আছে ফুল টাইম রিসার্চার হিসেবে, সে আর পড়াচ্ছে না। হ্যাঁ, তো সে এটা প্রস্তাব করেছে। এটাও একটা ফানি ব্যাপার। আই থিঙ্ক 2014 সালেই মনে হয়, তখন কোয়ান্টাম এডিয়াবেটিক কোয়ান্টাম কম্পিউটিং কনফারেন্সটা গুগলে হোস্ট করেছিল এলএতে, লস এঞ্জেলেসে। তো এডি ফারহি ওই উইকেই গুগলে জয়েন করেছে, তো ওটা সেলিব্রেট করেছিল। তো ওরা গুগলের ফুল টাইম এমপ্লয়ি যে ঢুকার যে ডেডলাইন ওটা সে মিস করেছে ফর সাম রিজন, কাজে তাকে যে আইডিটা দেওয়া হচ্ছিল সেটা হচ্ছে ইন্টার্ন। তো সে হচ্ছে বেসিক্যালি 65 বছর বয়সে একজন ইন্টার্ন ছিল আর কি 6 মাসের জন্য। That was so hilarious. Yeah. So anyway, so আমি ম্যাক্স কার্ড চুজ করেছি কারণ এডি তার পেপারে ম্যাক্স কার্ড ব্যবহার করেছে, কাজে তোমরা যদি এটা নিয়ে পড়তে যাও তোমাদের ফ্যামিলিয়ার মনে হয়। বাট পার্সোনালি আমি মনে করি যে ম্যাক্স টু সেট ইজ এ বেটার প্রবলেম। এনিওয়ে, ব্যাক টু ম্যাক্স কার্ড। ম্যাক্স কার্ড খুবই কঠিন প্রবলেম, যারা কম্পিউটার সায়েন্স পড়ে তারা জানে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লোকজন জানে যে বেসিক্যালি ম্যাক্স কার্ড হচ্ছে একটা ক্যানোনিক্যাল প্রবলেম, অর্থাৎ বা একটা অ্যাবস্ট্রাক্ট ম্যাথমেটিক্যাল প্রবলেম যেটা অনেক প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে। ফর এক্সাম্পল, সাপোজ তুমি একটা সার্কিট ডিজাইন করছো যেখানে মাল্টি লেভেল পিসিবি আছে, রাইট? সো তোমার পিসিবি গুলোতে ড্রিল করতে হবে, রাইট, যাতে করে একটার সাথে একটা ভার্টিক্যালি কানেক্টেড হতে পারে, কারণ এটা তো আসলে একটা কমপ্লিট সার্কিট। সো ড্রিল করতে কিন্তু খরচ আছে, কাজে তোমার টার্গেট হচ্ছে সবচেয়ে কম কম ড্রিল করে কিভাবে তুমি কাজটা করতে পারো, কারণ নট অনলি খরচ, এটা তো অনেক এররও হতে পারে। তো কাজে সার্কিটটাকে তুমি এমনভাবে পার্টিশন করতে হবে যাতে মাল্টি লেভেল ক্রসিং গুলোতে সবচেয়ে কম পরিমাণ কানেকশন উপরে নিচে যাওয়া আসা করে। সো এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেখানে তোমার ম্যাক্স কাট প্রবলেমটা হচ্ছে এটার ম্যাথমেটিক্যাল ভার্সন। there are other problems. For example, তুমি ধরো তুমি হচ্ছে so for example আমার এক কাজিন, বেসিক্যালি আমার ভাই, সে হচ্ছে সিআইডি এর সাইবার ক্রাইম ল্যাবে আছে। তো ওদেরকে জঙ্গিদের কমিউনিকেশন নেটওয়ার্ক ওদেরকে ট্র্যাক করতে হয়। তো সাপোজ এটাকে তুমি একটা গ্রাফ হিসেবে প্রেজেন্ট করলো বা নেটওয়ার্ক হিসেবে প্রেজেন্ট করলো, দুইটা নোডের মধ্যে তুমি যদি একটা কাট নাও, মানে হচ্ছে তুমি যদি একটা দাগ কাটো কাগজে ওই গ্রাফের, তাহলে যতগুলো এজ তোমার ইন্টারসেক্টেড হলো সেটার সংখ্যা যদি খুব হাই থাকে, তার মানে কি এই দুইজন খুবই ওয়েল কানেক্টেড। হ্যাঁ, ইদার তারা সো ওয়েল কানেক্টেড, তার মানে তাদের মধ্যে প্রচুর ঘন ঘন কমিউনিকেশন হচ্ছে। তো তাদের মধ্যে যেহেতু প্রচুর ঘন ঘন কমিউনিকেশন হচ্ছে, সাপোজ সেটা একটা ইলেকট্রনিক কমিউনিকেশন, তার মানে কি, তার মানে হয়তো তারা ফিজিক্যালি একই জায়গায় নাই, এই জায়গায় তাদের ইলেকট্রনিক কমিউনিকেশন ঘন ঘন করতে হচ্ছে। এরকম তুমি ম্যাক্স কার্ড দিয়ে চাইলে এরকম ইনফারেন্স আনতে পারো, যে লজিক্যাল ইনফারেন্স আনতে পারো সাইবার সিকিউরিটি বা হোয়াট এভার। ইটস এ ভেরি হার্ড প্রবলেম, ঠিক আছে? সো প্রবলেমটা কি, তোমাকে একটা গ্রাফ দেওয়া হবে, গ্রাফ মানে হচ্ছে নোড এবং নোডগুলো কানেক্টেড। তোমাকে একটা গ্রাফ একটা দাগ টানতে হবে, দাগ টানলে কি হবে, এটা নোডগুলো দুইটা সেটে ভাগ হয়ে যাবে, এবং যে দাগটা টানলা, যে পার্টিশনটা করলো, ওই পার্টিশনটা যতটা এজকে করবে, ইন্টারসেক্ট করবে, সেই নাম্বার অফ এজকে তুমি ম্যাক্সিমাইজ করতে চাও, তাহলে এটা হচ্ছে ম্যাক্স কাট প্রবলেম। আর যদি তুমি মিনিমাইজ করতে চাও তাহলে এটা হচ্ছে মিন কাট প্রবলেম। এবং দুইটাই এনপি কমপ্লিট প্রবলেম, দে আর ভেরি হার্ড প্রবলেম ফর লার্জ গ্রাফ। এনি কোয়েশ্চেন? No. অলরাইট, গুড। ক্লাসিক্যাল কম্পিউটার সায়েন্সে এই প্রবলেমটাকে সলভ করা হয় হচ্ছে গয়ম্যান উইলিয়ামসন অ্যালগরিদম দিয়ে, এবং সেটা কিনা বেসিক্যালি তোমরা যারা ডাইনামিক প্রোগ্রামিং পড়েছো এটা এক্সাম্পল, এবং এটা ওয়ার্স্ট কেস গ্রাফের জন্য এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এক্সপোনেনশিয়াল, মানে হচ্ছে এটা খুবই স্লো, তুমি অ্যাকচুয়ালি তোমার কম্পিউটার ভালো পারফরমেন্স পাবে না, ঠিক আছে? এটা হচ্ছে ক্লাসিক্যাল কম্পিউটার রেজাল্ট। ওটা অলরেডি বলেছি। তো প্র্যাকটিক্যালি যারা ম্যাক্স কাটকে প্র্যাকটিক্যালি ইউজ করে তাদের ডেইলি বিজনেসে, তারা গভর্নমেন্ট উইলিয়ামসকেও ইউজ করে না, তারা অ্যাপ্রক্সিমেট অ্যালগরিদম ইউজ করে যেখানে তারা পারফরমেন্স স্যাক্রিফাইস করবে, কারণ কি তারা তাড়াতাড়ি স্পিড তাড়াতাড়ি শেষ করতে চায় এক্সিকিউশন। তারা ফাস্ট অ্যালগরিদম ইউজ করে যেটা কিনা অ্যাকুরেট না 100%, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম ইউজ করে। সো এটার একটা এক্সাম্পল তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে যে আমি এমন একটা কাট করেছি যে কাটে 4টা এজ ইন্টারসেক্টেড হয়েছে, এবং এটা ম্যাক্স কাট ডেফিনেটলি, কারণ এখানে আছেই 4টা এজ, এবং এটা দুইভাবে করা যেতে পারে, ঠিক আছে? আরো অনেক কাট আছে, যেমন তুমি যদি একদম বাম পাশে নোড 1 আর 4 যে এজ দ্বারা কানেক্টেড, তারও বাম পাশে যদি একটা দাগ টানো, তার মানে কি এই পার্টিশন
এখানে দুইটা পার্টিশন করলে তুমি একটা পার্টিশনে সবগুলো নোড আছে আর একটা পার্টিশনে কোনো নোড নাই, কাজে এটা কোনো এজ কে ইন্টারসেক্ট করে না। এটা একটা ভ্যালিড কাট, বাট এটা ম্যাক্স কাট না, কারণ টোটাল নাম্বার অফ ইন্টারসেক্টেড এজ হচ্ছে 0। ঠিক আছে, সো এখন তুমি যদি প্রত্যেকটা দুইটা পার্টিশনে, একটাকে বলো পার্টিশন 0 একটা বলো পার্টিশন 1, এবং প্রত্যেকটা ভার্টিসের সাথে যদি তুমি এই 0 আর 1টাকে অ্যাসোসিয়েট করো, তাহলে সেটা দিয়ে যে কোনো একটা বিট স্ট্রিং দিয়ে তুমি বলতে পারবা যে কোন নোড কোন পার্টিশনে আছে। বিট স্ট্রিং এর লেন্থ হবে 4, কারণ এটাতে 4টা নোড। অল 0 মানে হচ্ছে সবগুলো ভার্টিক্স বা নোড এখন পার্টিশন 0তে আছে। 1010 মানে হচ্ছে প্রথম আর তৃতীয় নোড, বাম দিক থেকে শুরু করলে প্রথম আর তৃতীয় নোড দ্বিতীয় পার্টিশনে আছে, পার্টিশন 1 এ আছে। তো এখানে there are 24 না, there are 2 to the 4, that's my bad. টোটাল 16টা পসিবল পার্টিশন। তার মানে হচ্ছে টোটাল নাম্বার অফ পসিবল সলিউশন হচ্ছে এক্সপোনেনশিয়াল ইন দ্য নাম্বার অফ দ্য নোড। এটা কি ঠিক আছে? তোমরা কি ফলো করতে পারছো? ওকে, গুড। সো এটা কিন্তু একটা সার্চ প্রবলেম। 16টা আইটেম আছে একটা লিস্টে, তোমাকে যে আইটেমটার জন্য কাটের সংখ্যা সবচেয়ে বেশি সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। ওরকম 2টা এলিমেন্ট আছে এই লিস্টে, এই 2টা তোমাকে খুঁজে বের করতে হবে রিজনেবল টাইমে। এটা একটা সার্চ প্রবলেম। ঠিক আছে, সো একটু এবার আমরা চিন্তা করি যে এটা কিন্তু আসলে আমরা যেভাবে অরিজিনাল যে কম্পিউটার সায়েন্স ভার্সন প্রবলেমটার, সেটা কিন্তু একটা ইন্টিজার স্পেস প্রবলেম, রাইট? এখানে তোমার ফাইনাল রেজাল্ট, এলিমেন্ট সবকিছু কিন্তু ইন্টিজার, রাইট? ওকে, তুমি যদি প্রত্যেকটা এজের সাথে একটা করে রিয়েল নাম্বার অ্যাড করতা, ওয়েট অ্যাড করতা, তাহলে এটা হতো ওয়েটেড ম্যাক্স কাট প্রবলেম। তার মানে হচ্ছে তখন তোমার যে কয়টা এজ ইন্টারসেক্টেড হলো প্রত্যেকটাকে তুমি আবার যোগ করার আগে প্রত্যেকটাকে তার ওয়েট দিয়ে গুণ করে তারপর তুমি সবগুলো যোগ করে টোটাল কাটটা বের করবা। তখনও সেটা সার্চ প্রবলেম। এটা হচ্ছে সার্চ ইন এ রিয়েল স্পেস, মানে রিয়েল নাম্বার স্পেস, রাইট? হ্যাঁ, সো রিয়েল স্পেস কিন্তু ইন্টিজার স্পেসের চাইতে এক্সপোনেনশিয়ালি লার্জ। তোমরা এটাকে অনেকভাবে প্রমাণ করা যায়। আই থিঙ্ক মোস্ট ন্যাচারাল ওয়ে হচ্ছে ক্যান্টরস ডায়াগোনালাইজেশন টেকনিক। ঠিক আছে, যে এটা কম্পিউটার সায়েন্সে নর্মালি সেকেন্ড ইয়ারে ডিসক্রিট ম্যাথে পড়ায়। আমি জানি না বাকি ডিসিপ্লিনে এটা কিভাবে ইন্ট্রোডিউস করা হয়, বাট আইডিয়াটা হচ্ছে এটা যে ধরো তোমার দুইটা ইন্টিজার, ধরো 0 আর 1, এই দুইটার মধ্যে কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বার আছে, ইনফাইনাইটলি মেনি। সো এইভাবে চিন্তা করতে হবে। সো হাউ অ্যাবাউট দিস, যে আমরা যদি এটাকে এখন আমরা কিন্তু শুরুতে বলেছিলাম যে আমরা যদি নিয়ার টার্ম কোয়ান্টাম কম্পিউটারে সলভ করতে চাই তাহলে এটাকে আমাদের কোয়ান্টাম সিস্টেমে ম্যাপ করতে হবে, রাইট? তো আচ্ছা, আমি অলরেডি টপ অফ দ্য আওয়ার বাট আমি খুব কুইকলি এটা র্যাপ আপ করার চেষ্টা করব, দেখি কি করা যায়। সো আমরা এটাকে কোয়ান্টাম জাস্ট আমি ইন্টারাপ্ট করি। আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি মানে টাইম লিমিট থাকে, মানে সেকেন্ড পার্টটা নেক্সটে যেতে পারেন, কারণ আমার যেটা মনে হয় একটু ইলাবোরেট করেই বুঝি, শর্ট করে বাকিদের যদি ওকে, I think that's a good idea actually. So how about this? আমি স্লাইড 15 পর্যন্ত আজকে করি, মানে যেখানে গিয়ে আইগেনভ্যালু অ্যাপ্রক্সিমেশনটা আমরা শেষ করলাম, তারপর আমরা বাকিটা নেক্সট মিটিং করি। ইজ দ্যাট ওকে? I think so. আচ্ছা, ওকে, গুড, থ্যাংক ইউ, আই অ্যাপ্রিশিয়েট ইট। সো আমরা যদি এখন এটাই দরকার, মানে আমি চাচ্ছিলাম যে আমার যেটাই করব আমরা যে তোমাদের জন্য যতটুকু শিখেছি ততটুকুর জন্য তোমরা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কিং নলেজ নিয়ে বের হও মিটিং থেকে, এটাই আমার টার্গেট। সো আমরা যদি এখন, আমি মনে আছে আমি বলেছিলাম যে কোনো অ্যালগরিদম তুমি যদি নিয়ার টার্মে করতে চাও, তোমার একটা প্রথম স্টেপ হচ্ছে তুমি এটাকে একটা ফিজিক্যাল সিস্টেমে ম্যাপ করো, রাইট? তো তুমি যখন এই ম্যাক্স ক্যাপ প্রবলেমটাকে তুমি যখন একটা ফিজিক্যাল সিস্টেমে ম্যাপ করবা, কোয়ান্টাম সিস্টেমে, নাও তুমি প্রবলেম স্পেসটাকে ইন্টিজার বা রিয়েল থেকে তুমি হিলবার্ট স্পেসে ব্লো আপ করলা, যেটা কিনা ইভেন রিয়েল স্পেসের চাইতেও এক্সপোনেনশিয়ালি লার্জ। কেন? কারণ হচ্ছে রিয়েল স্পেসে তোমার দুইটা রিয়েল পয়েন্ট তুমি চিন্তা করেছো, হিলবার্ট স্পেসে কিন্তু প্রত্যেকটা পয়েন্টের সাথে দুইটা ইন্ডিপেন্ডেন্ট রিয়েল নাম্বার অ্যাসোসিয়েটেড, যেহেতু এটা কমপ্লেক্স নাম্বার, কাজে অ্যাটলিস্ট ডাবল। ডাজ ইট মেক সেন্স? ওকে, সো তার মানে হচ্ছে কি, তুমি যে সার্চ প্রবলেম, তোমার সার্চ প্রবলেমটা কিন্তু এখন একটা বড় স্পেসে ডিফাইন। তো প্রশ্নটা হচ্ছে
তুমি খড়ের গাদায় সূচ খুঁজছো, তুমি ছোট খড়ের গাদা থেকে মাঝারি খড়ের গাদায় ম্যাপ করলা, মাঝারি খড়ের গাদা থেকে বড় খড়ের গাদায় ম্যাপ করলা, তাহলে তো এটা আরো কঠিন হয়ে গেল প্রবলেমটা। ছোট খড়ের গাদার চেয়ে বড় খড়ের গাদায় সূচ খুঁজে বের করা আরো কঠিন হওয়ার কথা, তাই? কারণ বড় এরিয়ার জন্য তোমার এখন খুঁজতে হবে। তাহলে তাহলে কি এটা কোনো বুদ্ধিমানের কাজ যে আমি প্রবলেমটাকে আরো কঠিন করে ফেললাম? ওয়েল, এখানে একটা ব্যাপার আছে যে আমরা কোয়ান্টাম মেকানিক্সের একটা ব্যাপারে অ্যাডভান্টেজ নিচ্ছি এখানে, সেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। সো তুমি যদি এই খড়ের গাদার সূচ খোঁজাটাকে তুমি যদি একটা সার্চ ট্রির মতো চিন্তা করো, যে ওকে খড়ের গাদাটাকে আমি প্রথমে দুই ভাগে ভাগ করে ফেললাম, ডান পাশ আর বাম পাশ। তারপর আবার প্রত্যেকটা পাশকে আমি আবার ছোট ডান পাশ ছোট বাম পাশে ভাগ করলাম, আবার ছোট ছোট ডান পাশ ছোট ছোট বাম পাশে ভাগ করলাম, বাইনারি সার্চ, রাইট? এখন এই এই এটা একটা ট্রি যেটার প্রত্যেকটা ডগায় একটা করে সলিউশন আছে, এবং এই যে টপ থেকে ডগা পর্যন্ত যে রাস্তাটা, এটাকে বলি আমরা সার্চ পাথ। কোয়ান্টাম মেকানিক্সে আমরা কিন্তু প্রত্যেকটা সার্চ পাথের সাথে একটা করে প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড অ্যাসোসিয়েট করব গ্রোভারস অ্যালগরিদম ইউজ করে, এবং কোয়ান্টাম মেকানিক্স কিন্তু নেগেটিভ প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড সাপোর্ট করে। তার মানে হচ্ছে তুমি চাইলে একটা সার্চ পাথের প্রবাবিলিটি অ্যামপ্লিটিউডের সাথে আরেকটা সার্চ পাথের প্রবাবিলিটি অ্যামপ্লিটিউডের ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ঘটাতে পারবা ডিপেন্ডিং অন ইউর টাইপ অফ প্রবলেম, এবং সেটা অনেক সময় ইভেনচুয়ালি টোটাল নাম্বার অফ সার্চ পাথকে কমিয়ে আনতে পারে, যেটা কিনা তুমি কখনো রিয়েল স্পেস বা ইন্টিজার স্পেসে পারবা না, শুধুমাত্র কমপ্লেক্স ভেক্টর স্পেসে পারবা। দ্যাটস হোয়াট উই আর ট্রাইং টু ডু ইন কোয়ান্টাম অ্যালগরিদম যখন আমরা সার্চ প্রবলেম নিয়ে কাজ করছি, যে আমরা এটা সত্যি যে আমরা প্রবলেমটাকে অনেক কমপ্লেক্স ভেক্টর স্পেসে নিয়ে আসছি, হিলবার্ট স্পেসে নিয়ে আসছি যখন আমরা কোয়ান্টাম অ্যালগরিদম সলভ করার চেষ্টা করছি, বাট উই আর ট্রাইং টু টেক অ্যাডভান্টেজ অফ কোয়ান্টাম ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ইন দ্য সার্চ পাথ, এবং যদি আমরা সেটা ঘটাতে পারি সেটা আমাদেরকে কোয়ান্টাম অ্যাডভান্টেজ দিবে, যেটা আমরা ক্লাসিক্যাল কম্পিউটারে পাবো না কোনোদিন। এবং এই টোটাল নাম্বার অফ সার্চ পাথ কমাতে পারে হচ্ছে বাই স্কয়ার রুট অফ n, সেটাই হচ্ছে তোমার গ্লোবাল স্পিড আপ। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে এখানে? আমি যদি সিম্পলি বলি, আমি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করে আমি হচ্ছে পাথগুলোকে মিনিমাইজ করতেছি যাতে হচ্ছে আমার সার্চ পাথটা কম। অ্যাবসলিউটলি। ওকে, সো আমরা এখন তাহলে ম্যাপিংটা কিভাবে করব? ভাই আমি বলি, এটা যদি ম্যাথমেটিক্স হয়, আমার যেটা মনে হচ্ছে নেক্সটে যদি না হয় নেক্সটে না যাওয়াটাই ভালো, কারণ আগে নিয়ে হচ্ছে আমার দুইটা প্রশ্ন আছে। শিওর। তাহলে আমরা ব্যাক টু এনকোডিং থেকে নেক্সট ইয়াতে, তুমি কি বলতে চাচ্ছ এটা নেক্সট লেকচারের জন্য, নেক্সট মিটিং এর জন্য? হ্যাঁ, আমি নেক্সটের জন্য বলতে চাচ্ছি, কারণ ম্যাথমেটিক্সের জিনিস আমি অন্তত বুঝি না, কারণ পেপার পড়তে গেলে আমার মাথার উপর দিয়ে ওকে, দ্যাটস ওকে। মানে তাহলে খুবই সমস্যা। ওকে, তাহলে কি সবাই যদি সবাই বলে? হ্যাঁ, সবার পরে স্লাইড 13 থেকে নেক্সট মিটিং এ করব। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমার কি আচ্ছা, তাহলে আমরা ধরো এখানেই শেষ করলাম। এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে ধরো আমরা 5 মিনিট থাকি, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি সরি, আমি আসলে খুবই ম্যানিপুলেট করি, আসলে আমি খুবই সরি আসলে। আর শুন, একটা মনে রাখবো যে তুমি যখন একটা প্রশ্ন করবা, তুমি শিওর থাকবে যে আরো অনেকের মনে হয়তো প্রশ্ন আছে কিন্তু লজ্জা পাচ্ছে, অথবা জাস্ট হয়তো তুমি করছো বলে করছে না। সো ইটস নট যে তুমি একাই করছো, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। হ্যাঁ, আমার পেপার পড়তে গেলে এই সমস্যা, আমি পেপারে ম্যাথ একদম বুঝি না, কোয়ান্টামের একদম খুবই কি যে করে ওরা, আমি কিছুই বুঝি না। এই কারণে আমি চাচ্ছিলাম এটা নেক্সটে করেন। আচ্ছা, আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে আপনি 10 নাম্বার স্লাইডে, মানে আমি আসলে জিনিসটা বুঝি নাই যে হচ্ছে ম্যাক্স কাট 4 মানে যে এজ গুলো যে ডিফাইন করতেছে, দুইটা সলিউশন কেন হলো 10 নাম্বার স্লাইড আসলে? আচ্ছা, ওকে, তাহলে আমি আগে এখানে যাই। হ্যাঁ, আমি বলেছি কি যে সো এটা তো তুমি এগ্রি করো, আমি যে কার্ডটা দেখাচ্ছি এটা যে একটা পটেনশিয়াল সলিউশন, এটাতে এগ্রি করো, রাইট? ওকে, আচ্ছা। এবং লাল দুইটা নোড হচ্ছে পার্টিশন, একটা পার্টিশনে, নীল দুইটা নোড হচ্ছে আরেকটা পার্টিশনে। হ্যাঁ, আচ্ছা। এখন তুমি কিন্তু চাইলে ওই যে আমি যে গাঢ় নীল রঙের যে সুতা, সেটাকে তুমি 90 ডিগ্রি ঘুরাও, তাহলে কিন্তু তুমি আরেকটা কাট পাবা। হ্যাঁ, 1 3 2 4 1 3 একটা হচ্ছে তখন 2। হ্যাঁ, সো বেসিক্যালি এটা হচ্ছে সিমেট্রি, মানে বেসিক্যালি তখন 1 আর 3 হবে নীল পার্টিশনে, আর 2 আর 4 হবে লাল পার্টিশনে। এবং এই দুইটা কাট হচ্ছে হাইয়েস্ট, কারণ তুমি 4টার বেশি এজ তো কাটতে পারবে না, কারণ আছেই তো 4টা এজ, তাই না? কিন্তু ধরো তুমি আরেকটা কাট চিন্তা করো, যেটা হচ্ছে জাস্ট একটা লাইন মাঝখান দিয়ে তুমি টানলা, 1 আর 4 হবে এক বাম পাশের পার্টিশনে, 2 আর 3 হবে ডান পাশের পার্টিশনে, রাইট?
হ্যাঁ সো ওটা কিন্তু একটা কাট, কিন্তু ওটা ম্যাক্স কাট না। কারণ কি, ওটাতে তুমি দুইটার বেশি এজ কাটতে পারো না। রাইট, ভার্টিক্যাল লাইনটা ইউজ করলে। আচ্ছা, ভার্টিক্যাল লাইনটা ইউজ করলে 1-4 এক পাশে চলে যাচ্ছে আর 2-3 আরেক পাশে চলে হ্যাঁ। যাচ্ছে। তো আমি ম্যাক্সিমাম লাইনটা একটু আবার বলেন তাহলে তো। ধরো একটা কাট চিন্তা করো, তুমি একটা লাইন, ভার্টিক্যাল লাইন দিয়ে ঠিক মাঝখানে কাটলা, তাহলে তোমার হ্যাঁ। এটা 1 আর 4 কে তোমার একটা পার্টিশনে রাখলো এই কাট, আর 2 আর 3 কে অন্য একটা পার্টিশনে রাখলো এই কাট। হ্যাঁ আচ্ছা, এবং টোটাল নাম্বার অফ ইন্টারসেক্টেড এজ হচ্ছে 2, রাইট? হ্যাঁ হ্যাঁ, তো কাজে এটা একটা কাট, এটা কিন্তু একটা লিগ্যাল রেজাল্ট, এটা একটা কাট, কিন্তু এটা ম্যাক্স না। মানে এটা কিন্তু আমরা চারটা এজ কাটতে পারি, এটা দুটা এজ কাটতে পেরেছি। তো এটা আলটিমেট, এটা গ্লোবাল। আমি না, আচ্ছা আমি ভেবে বুঝতে পারছি যে আমি এমন ভাবে কাটতে হবে যে আমার হচ্ছে এই যে চারটা যে এজ বা হচ্ছে চারটা নোট, হ্যাঁ। আমার হচ্ছে 4 বার আমার কাটটা হচ্ছে মানে এই যে 1 2 2 3 3 4 আর 1 4 এখানে 4 বার হচ্ছে এজটা কাট করছে, এই কারণে ম্যাক্স কাট এটা হচ্ছে 4 বার কাজ করছে। কারণ এর আগের বার যেটি আমি যদি ভার্টিক্যালি করি তখন আমার 1 2 একটা এজ আর 4 3 একটা এজ, এরকম দুইটা, কিন্তু এটা কিন্তু ম্যাক্সিমাম নোট 4 না 2, এই কারণে হচ্ছে মানে এজ হচ্ছে তখন দুইটা ছিল, এই কারণে এটা ম্যাক্স কাট না। হ্যাঁ, আচ্ছা তো অনেক গ্রাফে হয়তো তুমি সব এজ কাটতেও পারবে না, এটা গ্রাফ টু গ্রাফ ভ্যারি করে, কিন্তু তোমার আলটিমেট গোল হচ্ছে যতটুকু কাটা সম্ভব ততটুকুর জন্য তুমি কাটতে পারো। ঠিক আছে, মানে ম্যাক্সিমাম যাতে আমি কাটতে পারি, Maximum, যাতে হ্যাঁ। ম্যাক্স কাট। এই প্রবলেমটাকে বলা হচ্ছে ম্যাক্স কাট প্রবলেম। তো তোমার মনে প্রশ্ন হতে পারে এরকম আর কি কি প্রবলেম আছে। তো বেসিক্যালি সাধারণ, আমি জানি না এখন বাংলা মানে আন্ডারগ্রেডে কম্পিউটার সায়েন্সে বাংলাদেশে কি পড়ানো হয় ট্র্যাডিশনালি, বাট আমরা যখন পড়েছিলাম তখন সবাই হয় গেরেন জনসন পড়তো, না হয় সিপসার পড়তো হচ্ছে এই কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি কোর্সের জন্য বা থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স পড়ার জন্য। তো গেরেন জনসন হচ্ছে প্রথম বই যেটা কিনা এই ধরনের এনপি কমপ্লিট প্রবলেমগুলো একটা ক্যাটালগ বের করেছিল। তো ম্যাক্স কাট যেমন তার মধ্যে আছে। ঠিক আছে, তো তুমি যদি এরকম কিউরিয়াস থাকো, ওই বইয়ে এরকম ম্যাক্স কাট, ম্যাক্সিমাম কভার সেট, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, এরকম অজস্র প্রবলেম আছে। ঠিক আছে, বুঝতে পারছি, নিস্কের জন্য লাগবে মনে হচ্ছে। মানে এগুলো ইন্টারেস্টিং হার্ড প্রবলেম। তুমি তো নিশ্চয়ই সোজা প্রবলেম ট্রাই করবে না কোয়ান্টাম অ্যালগরিদম, তুমি তো কঠিন প্রবলেম ট্রাই করবে, তো তোমাকে এই ক্যাটালগে যেতেই হবে, এই আর কি। তো হ্যাঁ, আমাদের 5 মিনিট হয়ে গেছে। আর কোনো প্রশ্ন আছে? লাস্ট একটা বা দুটো প্রশ্ন। লাস্ট প্রশ্ন যদি আমি করি, আমি সরি আমি কাউকে বাট আচ্ছা দেখি আগে আমি একটু চেক করি আর কেউ করবে কিনা। হ্যাঁ, আর কেউ কি কোন করবে? ওকে, হ্যাঁ তুমি বলো। এই 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 পেজটাই, এই যে এনকোডিং যে পেজটা আছে এইটার হচ্ছে যে মানে পার্টিশন নাম 0-1, মানে 0-1 বা তারপরে আমার যেহেতু 16 2 3 বা 4 কিভাবে হবে, জাস্ট এটা যদি আরেকটু বলতেন তাহলে ভালো হতো। শিওর। সো আমি জাস্ট নাম দিলাম 0 আর 1, কারণ তাহলে বাইনারি আমাদের বুঝতে সুবিধা হবে। আর আমরা তো কোয়ান্টাম সিস্টেমটা 2 লেভেল সিস্টেম, রাইট? স্পিন আপ স্পিন ডাউন ওরকম। তো তুমি তখন আমি যেটা করবো সেটা এক একটা মানে প্রত্যেকটা রেজাল্টকে, পসিবল রেজাল্টকে আমি তখন একটা বাইনারি স্ট্রিং দিয়ে দেখাতে পারি, রাইট? ধরো অল 0 মানে হচ্ছে সবগুলো নোড পার্টিশন 0-তে, পার্টিশন 1-এ কোনো নোড নাই, রাইট? ডাজ ইট মেক সেন্স? আমি বুঝতে পারছি, আমি মনে হয় এবার বুঝতে পারছি। আচ্ছা, আবার তবে 4টা 1 মানে হচ্ছে সবগুলো হচ্ছে পার্টিশন 1-এ, পার্টিশন 0-তে কোনো নোড নাই। তাহলে আমাদের যে ম্যাক্স কাট রেজাল্ট সেটা হচ্ছে কি 1010 আর 0101, কারণ এই দুইটা কনফিগারেশনের জন্য আমি কাট হিসাব করলে পাবো হচ্ছে 4 আর 4। ঠিক আছে, তো এটা একটা কঠিন প্রবলেম। তুমি যদি তোমাকে যদি আমি একটা র্যান্ডম 100 নোডের গ্রাফ দিই, তোমার হাতে কলমে করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। বুঝতে পারছি। ওকে, তাহলে আর কোনো প্রশ্ন না থাকলে আমি আজকে র্যাপ আপ করি। আসলে আমার তোমাদেরকে শুরুতে এক্সপেকটেশন দেওয়া উচিত যে আমরা হয়তো শেষ করতে পারবো না আজকে, বাট আই গেস আমার মেইন টার্গেট শেষ করা। আমার মেইন টার্গেট হচ্ছে সবাই নলেজ বেস একটা লেভেলে আছে কিনা, এটা হচ্ছে মেইন, কনসেপচুয়ালি ক্লিয়ার হচ্ছে কিনা। তো ওকে, সো তাহলে আমরা নেক্সট সেশনে আমরা বাকিটা কন্টিনিউ করবো আর কি। ওকে ভাইয়া, স্লাইডটা কি দিয়ে দেওয়া যাবে? আমি ভেবেছিলাম আমি দিয়েছি, আমি আবার দিয়ে দেবো এখন। হ্যাঁ আমিও দিয়ে দিতে পারবো, আমি শেয়ার করতে পারবো, সমস্যা নেই, আমি ডাউনলোড করে নিয়েছিলাম। ও থ্যাংক ইউ ভাই একটা ব্যাপারে কথা বলবেন বলেছেন। হ্যালো, হ্যাঁ বলো। ভাই ওই কি জানি আপনার আয়ন কিউ লেটেস্ট
ওকে ওকে কোয়ান্টাম ভলিউম নিয়ে। ও এটা আচ্ছা শোনার জন্য আমি ওয়েট করছিলাম যে আমি বলবো যে হবে। আচ্ছা 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 আমি জানি না সবার আমি সরি আসলে No, আমি no সরি। worries. আমি জানি না সবার সাথে আমার মানে হিস্ট্রি আমি শেয়ার করছি। আমি অ্যাকচুয়ালি আইএনকিউর এক্স এমপ্লয়ি। হ্যাঁ, তো আমি যা জানি সব তোমাকে বলার পারমিশন আমার নাই, বাট আমি যতটুকু বলতে পারবো ততটুকু আমি বলি। ওকে, সো ফার্স্ট অফ অল ইটস কালচারালি আমার কাছে যেটা আমার রিয়েকশন বলি সেটা, এবং এটা নিয়ে আইবিএম এর ভিতরে যে ডিসকাশন হচ্ছে সব আমরা তোমাকে বলবো না, যতটুকু লিগ্যাল ততটুকু বলবো। সেটা হচ্ছে কালচারাল ডিফারেন্স যেটা আমার কাছে একটু অবাক হয়েছে আমি, সেটা হচ্ছে যে এর আগের বার যখন আইএনকিউ তাদের কম্পিউটারটা অ্যানাউন্স করেছিল 2018 সালে, যেটা 11 কিউবিট সিস্টেম, যেদিন তারা অ্যানাউন্স করেছিল সেদিন তারা আবার আর্কাইভে পেপারটাও পাবলিশ করেছিল। কাজেই প্রেস বিজ্ঞপ্তিতে যা যা দাবি করা হয়েছে ওগুলো যাচাই করার জন্য অ্যাকম্পেনিং একটা রেজাল্ট ছিল আর্কাইভে। সো এবং কাজেই কাজেই ওইখানে কোনো কনফিউশন ছিল না। কিন্তু এইখানে কিন্তু পেপার প্রেস রিলিজ দিয়েছে কিন্তু পেপার নাই। সো ফার্স্ট অফ অল প্রেস রিলিজ দেখে আই হ্যাভ নো, তার মানে কি, তার মানে হচ্ছে ওরা আসলে এটা সায়েন্টিফিক কমিউনিটিকে অ্যাপ্রোচ করতে চায় নাই। তো আই ডোন্ট নো হোয়াই ইট হ্যাপেন। সো কারণ আমার তার ভিতরে কোনো ইনফরমেশন অ্যাক্সেস নাই। আর সেকেন্ড হচ্ছে 11 কিউবিট মেশিন যখন পাবলিশ করা হয়েছিল সেটার যেই প্রেস রিলিজের ভাষা আর এবারের ভাষাটা অনেক ডিফারেন্স। এবারের ভাষাতে অনেক মানে ফুলিয়ে ফাপায় অনেক কিছু বলেছে যেটা আগের বার ছিল না। সো এটাও একটু অবাক হওয়ার মতো। আমি আসলে বেশ খুবই অবাক হয়েছি। আমি নর্মালি এটা এক্সপেক্ট করতাম না আর কি আইএনকিউর কাছ থেকে। সো আই হ্যাভ নো আইডিয়া ওয়াই ইট হ্যাপেন লাইক দ্যাট। আরেকটা যেটা খটকা আমার লেগেছে সেটা হচ্ছে ওরা বলে নাই ওরা কোয়ান্টাম ভলিউম অ্যাচিভ করেছে, ওরা বলেছে ওরা কোয়ান্টাম ভলিউম অ্যাচিভ করবে বলে এক্সপেক্ট করছে। তো নর্মালি রিসার্চে এটা এটা এখানে রিসার্চ ছাড়া অনেক এক্সপেক্ট আছে, এখানে ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে, যেহেতু এটা একটা ফর প্রফিট কোম্পানি। কিন্তু নর্মালি রিসার্চের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা নর্মালি কোনো কিছু আশা করব বললে আমরা ওটা বলি না, কারণ রিসার্চে কখনো 100% প্রেডিক্টেবল না যে কি হবে। তো আলটিমেটলি আরেক কিছুদিন ওয়েট করে ওইটার রেজাল্টটা না পাবলিশ করে কেন আগে আমরা হোপ করছি এটা করলো, আই হ্যাভ জিরো আইডিয়া। বাট আমি হলে সেটা করতাম না, মানে ইট ডাজন্ট মেক এনি সেন্স টু মি। আরেকটা খটকা হচ্ছে আমি জানি আমি তোমাদের প্রশ্ন উত্তর দিচ্ছি না, আমি জাস্ট আমার প্রশ্নগুলো তোমাদেরকে বলছি। আরেকটা খটকা হচ্ছে তারা অক্টোবরের 1 তারিখ প্রেস রিলিজ দিয়েছে। তুমি যদি ওদের রিসোর্স সেকশনে গিয়ে দেখো তাহলে দেখবা হচ্ছে প্রেস রিলিজের ডেট হচ্ছে অক্টোবরের 10 তারিখ। তা আমি জানি না এটা কি এরকম নাকি যে ওদের পাবলিক রিলেশনস এর দায়িত্বে যে আছে সে ঘুমের মধ্যে ভুলে পাবলিশের ড্রাফট থেকে পাবলিশে ক্লিক করে দিয়েছে কিনা ভুলে 10 দিন আগে, সেটা আমি জানি না। তো এটা নিয়ে কয়েকটা পেপার আসছে, তার মধ্যে আর্টস টেকনিকাতে ওরা ক্রিসকে, মানে আমার যে এক্স বস ক্রিসকে ইন্টারভিউ করেছে। ক্রিস বলেছে আমরা 6 সপ্তাহের মধ্যে এটা রেজাল্টটা জানাবো। তো আমি জানি না তোমরা আমাদের কোয়ান্টামের ক্যালেন্ডার ফলো করে কিনা, 6 সপ্তাহ পরে যে ইভেন্টটা সেটাকে বলা হচ্ছে Q2B ইভেন্ট, ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে হয়, যেটা দ্বিতীয় সপ্তাহে হয়। এটা হচ্ছে বেসিক্যালি প্রতি বছর ওই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রত্যেকটা কোম্পানি তাদের নতুন রেজাল্ট আপডেট দেয়। হ্যাঁ, তো 6 সপ্তাহ পরে যেহেতু, তার মানে হচ্ছে ক্রিস যেটা বলেছে সেটা হচ্ছে 6 সপ্তাহ পরে ওখানে জানাবে আর কি এটা। তাহলে 6 সপ্তাহ পরে ওখানে জানালে কেন এরা ধুমধাম তড়িঘড়ি করে এটা করলো? আই হ্যাভ নো ক্লু, ডাজন্ট মেক এনি সেন্স টু মি। আরেকটা ব্যাপার হচ্ছে আমি যেটা বুঝছি সেটা হচ্ছে তারা কোনো একটা সিস্টেম অ্যানাউন্স করবে না, তারা হচ্ছে সিস্টেমের ব্লু প্রিন্ট বা ডিজাইনটা অ্যানাউন্স করবে। So once again, that makes sense. That could be a major achievement. I mean, they can do that. That's totally fine. কিন্তু মানে প্রেস এটা ওদের প্রেস রিলিজ হওয়ার পর প্রথম একদিন বা 2 দিন কিন্তু আইএনকিউ অফিসিয়াল টুইটার থেকে কোনো টুইটও আসেনি। সো I honestly, I am extremely puzzled by the timing, content এবং tone of that incident. এই আর কি। হ্যাঁ, এবার বলো কার কি প্রশ্ন। আমি জানি আমি কোনো প্রশ্ন উত্তর দিই নাই তোমাদের। আচ্ছা ভাই, এটা নিয়ে কোশ্চেন ছিল যে কেন প্রশ্ন উত্তর দেওয়া হয়নি আর কি, বেসিক্যালি যে ভাই বলে। হ্যালো, হ্যাঁ বলো। জিনিসটা হয়তো বা আমি আর কি জাস্ট জানার জন্য বলতেছি, আমার এখানে কোনো মানে হয়তো বা কোশ্চেনটা রংলি মানে আসতে পারে, আমি জানি না। বাট আই উইল মানে আমি মানে কি বলবো, মানে
জিনিসটা বুঝার জন্য কি, যেহেতু মানে ক্যারিয়ারে আমার যেতে বা সবাই প্রফেশনাল লাইফে যেতে হবে, এই জন্য কোশ্চেন করতে। যেমন ভাই একটা কোশ্চেন বলেছিলেন যে আগে যেহেতু ভাই তুমি এমপ্লয়ি ছিলা বা আইবিএম যেহেতু আছে, যেগুলো মানে ডিসক্লোজ করা যাবে না, ইটস হ্যাঁ। বেসিক্যালি লিগ্যাল থিং অর ইটস লাইক কালচারাল থিং, না ইটস ব্যাড প্র্যাকটিস, বা মানে কি, মানে এখানে মানে ও ইস্যুগুলো লিগ্যাল, কি? লিগ্যাল মানে তোমার নামে মামলা হয়ে যাবে। লিগ্যাল। লিগ্যাল, আচ্ছা, হ্যাঁ। কারণ তুমি কন্ট্রাক্ট সাইন করবা যে তুমি যখন ঢুকবা আইবিএম বা আইএনকিউ তে, তুমি কন্ট্রাক্ট সাইন করবা যে যেদিন থেকে তুমি আইএনকিউ এমপ্লয়ি তার আগের দিন পর্যন্ত তোমার কি কি ক্রিয়েটিভ বা রিসার্চ আইডিয়া ছিল সেগুলো তোমার একটা লিখে দিতে হবে। কারণ হচ্ছে ওগুলো নিয়ে তুমি যদি আইএনকিউ তে ঢোকার পরেও কাজ করতে থাকো, ওগুলোর ওনারশিপ আইএনকিউ পাবে না। সো যেমন আমি আইবিএম এ ঢোকার আগে আমি আগের দিন পর্যন্ত আমার মাথায় যা যা আইডিয়া সম্ভব কোয়ান্টাম রিলেটেড আমি সব লিখে ওদেরকে জমা দিছি, যাতে পরবর্তীতে আইবিএম এগুলো ক্লেম না করতে পারে। একই কাজে আমি আইএনকিউতে ঢোকার আগে করছি, এবং আইএনকিউতে ঢোকার পরে যেমন আইএনকিউতে বলা আছে যে আমি 100 মাইলের মধ্যে আর কোনো ট্র্যাপ ড্যান কোম্পানিতে জয়েন করতে পারবো না আগামী 1 বছর। এরকম অনেক লিগ্যাল ব্যাপার আছে। এবং তোমার তোমার কিন্তু লয়ার হায়ার করার টাকা নাও থাকতে পারে, ওদের কিন্তু আছে, কারণ ওদের বেতনভুক্ত লয়ার আছে। কাজেই ওরা তোমাকে একদম মামলা করে সাইজ করে ফেলবে। সো ইউ হ্যাভ টু বি ভেরি আচ্ছা আচ্ছা, আচ্ছা, এই প্র্যাকটিসটা কেমন না ভাই, আজ ইফ আই এম নট রং, যে আগের দিন কত আইডিয়া আছে সব লিখে দিব যাতে ওরা না ক্লেম করতে পারে। তো এটা তো লাইক আইডিয়া তো যে কোনো সময় আসতে পারে, তাই আমি না? একটু ইন্টারাপ্ট করি ভাইয়া। হ্যাঁ, sure. জব হ্যাঁ। বাংলাদেশে যদি করো দেখবা সেম প্র্যাকটিসটাও হয়, যদি ওই লেভেলের এক্সটেন্ড না, বাট মোটামুটি সেম। হ্যাঁ, বাংলাদেশে আমি যখন সফটওয়্যার হিসেবে কাজ করছি আমাকে এগুলো করতে হয়েছে, সাইন করতে হয়েছে। এবং এগুলো কিন্তু কোম্পানি করে ওদের স্বার্থে। কারণ হচ্ছে কোম্পানি চিন্তা করে কি যে আমাকে আমার লায়াবিলিটি কমাতে হবে। আমি যদি এমন একটা জিনিস জেনে যাই যেটা আমার জানা উচিত না, আমার কিন্তু লিগ্যাল রেসপন্সিবিলিটি বেড়ে গেল যে আমার এটা এখন প্রোটেক্ট করতে হবে। যে কোম্পানি নিজের স্বার্থেই বলে যে ভাই তুমি আমার যেটা জানার দরকার নেই সেটা আমাকে জানানোর কোনো দরকার নেই। আমি কোনো মামলা চক্করে পড়তে চাই না, কারণ আমার লয়ার এক্সপেন্সিভ। তো এই আর কি। না, এটাকে আমি দোষ দেবো না। যেমন আমি এই মুহূর্তে একটা আর্টিস্টকে আমার একটা প্রজেক্টে রিক্রুট করার চেষ্টা করতেছি। তো ওর সাথে আমি একটা এগ্রিমেন্টে আসছি যে ও আমাকে যে আর্টগুলো আমার জন্য করবে সেগুলো সে অন্যকে দেখাতে পারবে নতুন বিজনেসের জন্য, কিন্তু সে আগামী 6 মাস বলবে না যে কি প্রজেক্টে সে এগুলো ইউজ করবে, যাতে আমি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেতে পারি, এরকম আর কি। ঠিক আছে, এরকম আর কি জিনিসটা। এনিওয়ে, আচ্ছা আমার এখন একটু আরেকটা জায়গায় যেতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং পেশেন্ট। আমরা তাহলে নেক্সট মিটিং এ কন্টিনিউ করবো আর কি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। প্রশ্নগুলো খুবই এক্সেলেন্ট ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, হ্যাঁ। ওকে, আমরা ডিসকর্ডে আলাপ করবো, সমস্যা নেই। ওকে, হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, কেউ কিছু বলবে? হুম।